Okay, I think we can start. Okay. আচ্ছা, so thank you everyone. আমাদের আরেকটা ওয়ার্কশপ, এর আগে একটা ওয়ার্কশপ হয়েছে। সো আমরা আজকের ওয়ার্কশপটা হচ্ছে যে কারণে লঞ্চ করানো, সেটা হচ্ছে আমরা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং উইথ পাইথন নামে একটা কোর্স লঞ্চ করতেছি। তো সেখানে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল মডিউল আছে। তো কন্ট্রোভার্সিয়াল মডিউলটা হচ্ছে যে মানুষের মতো বা অন্যান্য যে এখন যে এআই এজেন্ট গুলা আমরা দেখতেছি, সেই এজেন্ট প্ল্যাটফর্ম বানানো। অর্থাৎ আপনি যদি কার্সরে যান, কার্সরে দেখবেন একটা এজেন্ট সাপোর্ট আছে, ক্লিক করলে আপনি হচ্ছে এজেন্ট লঞ্চ করতে পারবেন। তো সেই এজেন্টের ভিতরে কোডগুলো রান করবে, মানুষও ঠিক সেভাবে করে কাজ করে, অর্থাৎ ওর ভিতরে আপনার কোডগুলো রান হয়। পারপ্লেক্সিটি আছে, পারপ্লেক্সিটি কিন্তু স্যান্ডবক্সের ভিতরে কোডগুলো রান করে। তো আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, কুল। আচ্ছা, সো এইটা যে আসলে বানানো সম্ভব বা যে এইটা অ্যাচিভ করা পসিবল, এটা সাধারণত যখন দেশের কোনো এর থেকে এই প্রপোজালটা দেয় তখন আসলে অনেক মানুষের কাছে মেক সেন্স করে না। সো আমরা যেটা করার চেষ্টা করবো আজকে, সেটা হচ্ছে যে অলরেডি ইউটিউবে 3টা ভিডিও চলে গেছে, যেটা আপনাদের 5টা ল্যাবে অ্যাক্সেস দেওয়া হবে। সেখানে আমরা মাল্টি টেনেন্ট একটা কন্টেইনার প্ল্যাটফর্ম কিভাবে বানানো যায়, অর্থাৎ ভিএক্সল্যান, কুবারনেটিস বা যে কোনো ক্লাউড নেটওয়ার্কে ভিএক্সল্যান যেটা যেভাবে ইউজ করে একটা টপোলজি বানায় সেটা, প্লাস হচ্ছে সাথে একটা নতুন ল্যাব অ্যাড হয়, সেটা হচ্ছে এফডিবি, ফরওয়ার্ডিং ডেটাবেস। এটার কাজ হলো আসলে মাল্টি টেনেন্ট নেটওয়ার্কের ভিতরে এই কোন কন্টেনার কাকে প্যাকেট পাঠাবে এই পুরো ডেটাবেসটাকে সে মেনটেন করে। ঠিক আছে, তো আমাদের অলরেডি ইউটিউবে ভিডিও চলে গেছে, আপনারা ভিডিও অ্যাক্সেস পাবেন আর হচ্ছে ল্যাব গুলো পাবেন। আমি আসলে প্রবলেমটাকে বলবো আসলে যে একটা এজেন্ট প্ল্যাটফর্ম বানাতে কি মানে আসলে প্রবলেমটা কি, কিভাবে সলিউশন করতে হয়, দেন সলিউশন গুলো আপনার কাছে ল্যাব আছে, ভিডিও আছে, আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন। সো এই মানে মেইন অবজেক্টিভটা ছিল আসলেই এটা বানানো পসিবল। ঠিক আছে, আমরা তো আসলে ফুলটা 5টা ল্যাবে বানানো পসিবল না, কারণ এর সাথে আরো অনেকগুলো জিনিস অ্যাড হয়, যেমন একটা লগইন প্ল্যাটফর্ম লাগে। সো আমি আসলে প্রবলেমটাকে আসলে আগে আস্তে আস্তে আপনাদের কাছে এক্সপ্লেন করি, তাহলে আপনার একটু আই থিঙ্ক মজা হবে। ঠিক আছে, সো এখানে আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? সো এই ল্যাব, হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের 5টা ল্যাব আছে। তো এই 5টা ল্যাবের ভিতরে কিছু জিনিসপত্র হচ্ছে আপনাদেরকে আগে যেমন এই ল্যাবটা হচ্ছে খুবই বেসিক, যে আপনি আসলে যারা আসলে নেটওয়ার্কিং একদমই পারেন না, তারা নিজের একটা রাউটার বানায়, নেম স্পেস বানায়, প্যাকেট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। দেন এখানে এডাব্লিউএস এর কিছু বেসিক্স আছে, যে এডাব্লিউএস এর পুলোমি দিয়ে কিভাবে এডাব্লিউএস এর জিনিসপত্রগুলো একটু অটোমেশন করা যায় সেইটা। এখান থেকে শুরু হয়েছে মাল্টি হোস্ট কন্টেনার নেটওয়ার্কিং। তারপরে হচ্ছে যে এরপর হচ্ছে যে ভিএক্সল্যান দিয়ে, এবং এক একটা করে প্রবলেমের সলিউশন এক একটা ল্যাব আসলে। সো প্রথমটা হচ্ছে আসলে আপনি কিভাবে ভিএক্সল্যান নেটওয়ার্কিংটা করবেন, অর্থাৎ মাল্টি টেনেন্ট একটা নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার বানাবেন। ঠিক আছে, অনেকে কিওয়ার্ড গুলো বুঝতেছেন না, সেই কিওয়ার্ড গুলো আমি ভেঙে ভেঙে বলবো আর কি। আর হচ্ছে কিভাবে আইপি অ্যাড্রেস, কোন কন্টেনারে কোন আইপি অ্যাড্রেস অ্যালোকেট হবে সেটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, সেটা হচ্ছে এই আইপিএম দিয়ে করা হয়। দেন হচ্ছে এফডিবির পার্টটা, সেই এফডিবি পার্টটা একটু ইন্টারেস্টিং, যে আসলে আপনি যখন একটা কন্টেনার লঞ্চ হয়, সে যখন আইপি অ্যাড্রেস অ্যালোকেট করতে চায়, তখন সে বা আপনি সাপোজ একটা কন্টেনার লঞ্চ হলো একটা প্ল্যাটফর্মে, সেখানে যখন সে আরেকটা কন্টেনারকে রিচ করতে চায়, তখন সে যেটা করে, সে হচ্ছে তার নিজের পিং করার সময় ব্রডকাস্ট করে যে কার কাছে এই আইপি অ্যাড্রেসটা আছে। এই ব্রডকাস্টিং বন্ধ করার জন্য হচ্ছে এফডিবি ইউজ করা হয়, আর অনেক কাজ ইউজ করা হয়। ঠিক আছে, এরকম আরো প্রায় 50টা বা 60টা ল্যাব হইলে পারে আপনারা আসলে একটা মানুষের মতো একটা একটা প্ল্যাটফর্ম বানাইতে পারবেন, যেটা আসলে একটা অর্থাৎ এজেন্ট স্যান্ডবক্স প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো অনেকগুলো বাজওয়ার্ড চলে আসলো। ঠিক আছে, যেহেতু অনেকগুলো বাজওয়ার্ড চলে আসছে, এবং অনেস্টলি বলতে আমাদের নেক্সট জেনারেশন যেই ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং যেটা হবে, সবচেয়ে বেশি যদি বলি যে সবচেয়ে বেশি ডেভেলপার হায়ার হবে এইসব প্ল্যাটফর্ম গুলোতে, অর্থাৎ এসআরই বলেন, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং বলেন, সবকিছু চেঞ্জ হয়েছে। এটা আপনারা নিজেরাই দেখতেছেন, কিন্তু আমার মানে আমি জাস্ট কোনো প্রেডিকশন না। ঠিক আছে, আপনারা নিজেরাই দেখতেছেন কোড এখন করলে পারে কোড গুলো কোন একটা স্যান্ডবক্সের ভিতরে রান হচ্ছে, তাই না? V0 আছে, তারপরে কার্সরের কথা বললাম, দেন হচ্ছে রেপিট আছে। ঠিক আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তারা কি করছে, তাদের স্যান্ডবক্সের ভিতরে এই এইগুলো চালানোর চেষ্টা, কোডগুলো চালানোর চেষ্টা করছে। আমরা আসলে ফিউচার জেনারেশনে যারা ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে আসলে স্যান্ডবক্স প্ল্যাটফর্ম ম্যানেজ করতে হবে। অর্থাৎ আপনি স্যাস কোম্পানিতে জয়েন করলে পারে দেখবেন ইউ আর জাস্ট ম্যানেজিং এ স্যান্ডবক্স। আপনি ডেটাবেসে যদি জয়েন করেন, তাহলে দেখবেন ইউ আর ম্যানেজিং এ স্যান্ডবক্স উইচ
ওয়ার্কস উইথ ডেটাবেস এজেন্ট, ঠিক আছে? তো আমি শুরু করি, প্রবলেমটা নিয়ে একটু কথাবার্তা বলা শুরু করি। তো প্রবলেম হচ্ছে আসলে মানে এজেন্ট এজেন্ট কি করে, এআই এজেন্ট নিয়ে মানে আমাদের আইডিয়া কেমন? এনিওয়ান? এনিওয়ান, যে কোনো কিছু ধরুন, আমি এআই এজেন্ট কি করে আসলে? একটা ইউজার, রাইট? এটা আসলে মূলত এআই কে ট্রেন করে নিজের মতন কাস্টমাইজ করা হয়। এআই এজেন্টকে নিজের মতন করে কাস্টমাইজ করে নিজে ইউজ করি আর কি। রাইট। আচ্ছা, সো এআই এজেন্ট যেটা করে, এজেন্ট হচ্ছে ওর দুটো ক্যাপাবিলিটি থাকে, দুটো না আর অনেক ক্যাপাবিলিটি থাকে। আমি জাস্ট এটাকে খুবই ফাউন্ডেশনাল লেভেলে যদি চিন্তা করি, প্রথম যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে ওর হচ্ছে এলএলএম কে কল দেওয়া কি থাকে, পারমিশন থাকে। এলএলএম মানে কি? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। অর্থাৎ সে এলএলএম হচ্ছে তার বস, তার ব্রেইন। সে ব্রেনকে কল দেয় যে ভাই তুমি আমাকে কি করো, তুমি আমাকে আমার আমার না এই কোশ্চেনটা আছে, তোমাকে এই কোশ্চেন অ্যান্সারটা দাও। তো ধরো ওকে আপনাকে একটা অ্যান্সার দিল, ঠিক আছে? এই অ্যান্সারটা যে দিছে, ঠিক আছে, আগে কি ছিল, কয়দিন আগে কি ছিল যে এই অ্যান্সারটা দিলে পারে এটাকে কে ভেরিফাই করতো? আপনি যখন চ্যাট জিপিটি কোনো কোশ্চেন করেন, সেই ধরেন সাপোজ বললো যে প্লিজ রাইট মি এ ফিবোনাচি ফাংশন ইন পাইথন, ও আপনাকে রিপ্লাই দিল। এখন এটা কাকে চালাইতে হইতো আগে? এটা চালাইতে হতো আপনাকে, রাইট? কপি পেস্ট করে ভিএস কোডে নিয়ে আপনাকে রান করতে চালাতে হতো। ভাই আপনাদের মানে কারোর মনে মাইক অন আছে, প্লিজ একটু মিউট করতে হবে। হ্যাঁ, সো কপি পেস্ট করে আপনাকে রান করতে হতো। তো এজেন্ট আসার পরে কি হইলো, আপনি যখন ওকে বলবেন যে ভাই আমাকে একটা তুমি একটা ফাস্ট এপিআই বা নোড জেএস এ একটা তুমি ব্যাকএন্ড লিখে দাও, অথবা, ঠিক আছে, ও যেটা করবে এলএলএম এর কাছে যাবে ফার্স্টে। এই এজেন্টের কথা যদি চিন্তা করবে, এলএলএম এর কাছে ফার্স্টে যাবে, এলএলএম তখন কি করবে, তাকে একটা রেসপন্স দিবে। তো এই রেসপন্সটা সে ইচ্ছা করলে এমন ভাবে করতে পারে যে একটা ধরেন এখানে একটা স্যান্ডবক্স আছে। স্যান্ডবক্স মানে কি? ওই স্যান্ডবক্স, স্যান্ডবক্স মানে একটা কোড এক্সিকিউশন এনভায়রনমেন্ট, ঠিক আছে? একটা কোড এক্সিকিউশন এনভায়রনমেন্ট, অর্থাৎ যার ভিতরে কোড রান করতে পারে, ঠিক আছে? এখন কন্টেনার দিয়ে করলে এখানে সিকিউরিটি একটা কিছু ফ্ল আছে, সে ফ্ল গুলো নিয়ে আমরা হয়তো অন্য কোনো এক সময় কথাবার্তা বলবো। বাট আপনার আসলে কি দরকার? এমন একটা এনভায়রনমেন্ট দরকার যেখানে নোট জেএস, পাইথন, জাভা যে কোনো ল্যাঙ্গুয়েজ চলতে পারে, বা রিঅ্যাক্ট, রাইট? আমি কারেক্ট? ঠিক আছে, আপনি কোশ্চেন করলেন, আপনি এআই এজেন্টকে কোশ্চেন করলেন, এই তুমি আমাকে হচ্ছে নোট জেএস এর একটা অ্যাপ্লিকেশন বা এক্সপ্রেস একটা অ্যাপ্লিকেশন লিখে দাও। এআই এজেন্টের তার একটা ক্যাপাসিটি আছে, সে করবে কি, আপনার প্ল্যাটফর্মে এপিআই কিছু কল দিবে, কল দিয়ে বলবে যে এই এপিআইটা হচ্ছে কি স্যান্ডবক্স এপিআই, ওকে? এই যে ডেভিন কয়েকদিন আগে আসলো না, মনে আছে? ডেভিন এসে দুনিয়া পুরা বললো যে হ্যাঁ আমাদের আর লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, রাইট? সো ডেভিনের ভিতরে কিন্তু এই স্যান্ডবক্স থাকে। তো ও ডেভিনের একটা ওপেন সোর্স প্রজেক্ট আছে, নাম হচ্ছে ওপেন ডেভিন, আপনি একটু দেখতে পারেন। ওপেন ডেভিন বলে এখন মনে বলে ওপেন হ্যান্ডস, ওপেন সোর্স প্রজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সো ওকে, সো স্যান্ডবক্স প্ল্যাটফর্মে কি হচ্ছে, আপনার কাছে এপিআই কল যাচ্ছে, স্যান্ডবক্সের কাছে স্যান্ডবক্স এপিআই কাছে একটা কল গেল যে ভাই তুমি আমাকে একটা স্যান্ডবক্স লঞ্চ করে দাও। তো স্যান্ডবক্স এপিআই কাছে কল গেলে পরে স্যান্ডবক্স তখন ধরেন আপনার এখানে একটা কি লঞ্চ করলো, একটা, আপনি এজেন্টকে আগে কি বলছেন যে আমার কি লাগবে, আমাকে একটা এক্সপ্রেস, রাইট মি এ সিম্পল এক্সপ্রেস কি সার্ভার, ওকে? এটা আপনি এজেন্টকে বলছেন। সো এজেন্টকে বললে পরে এজেন্ট প্রথমে এই কোশ্চেনটা সে কোথায় পাঠালো, এলএম কে পাঠালো। এলএম যে কোডটা নিয়ে আসলো, সেই কোড যখন দেখলো যে ভাই আমি এটাকে চালাবো কেমনে, ওর কোনো ওয়ে আছে? মানে এজেন্টের কিন্তু কোনো ওয়ে নাই, ওটি চালানোর কোনো উপায় আছে? চিন্তা করে দেখেন তো, ও কিন্তু আসলে একটা জাস্ট একটা এপিআই র্যাপার, খালি কল দিচ্ছে, ওর চালানোর কোনো ওয়ে নেই। তো যখন রেসপন্সটা আসলো, আসার পরে এরপর সে কি করলো, রেসপন্সটাকে র্যাপ করলো, র্যাপ করে প্রথম যে বললো স্যান্ডবক্স কে বললো ভাই তুমি আমাকে একটা নোড জেএস এর স্যান্ডবক্স বানায় দাও। স্যান্ডবক্স মানে কি? একটা কন্টেইনার বানায় দাও। অর্থাৎ এখানে ধরেন আপনি একটা সার্ভার নিছেন, বিশাল বড় একটা বড় সার্ভার, একটা অথবা মাল্টিপল সার্ভার, যার ভিতরে 1 জিবি র্যামের আর 1 করে একটা সিপিইউর একটা কি বানাই দিল আপনাকে,
আপনাকে জাস্ট একটা এনভায়রনমেন্ট বানিয়ে দিল, ঠিক আছে, একটা স্যান্ডবক্স বানিয়ে দিল। কেন বানিয়ে দিল? এখন খেয়াল করেন, এইখানে আপনি যেই কোডটা রান করেন, ঠিক আছে, এই কোডটাই আসলে কে রান করাবে? এই কোডটাকে রান করাবে কে? এই কোডটাকে রান করে টেস্ট করবে কে? এজেন্ট, তাই না? তো সে তখন কি করবে? এই এলএলএম এর যে কোডটা আছে, সেই কোডটাকে সে এইখানের ভিতরে সে রান করাবে। রান করে সে কি পাইলো? সে কিছু এরর পাইলো। তার মানে আমার কি লাগবে? একটা লগিং প্ল্যাটফর্ম লাগবে। ধরেন এখানে একটা লগিং প্ল্যাটফর্ম লাগবে। তো লগিং প্ল্যাটফর্ম থেকে সে এরর গুলো নিল, ঠিক আছে, নিয়ে এজেন্ট তারপরে কি করলো? এই লগ গুলো সে কি করলো? পড়লো, পড়ে দেখলো এই ভুল আছে, ঠিক আছে। তখন আবার সে কি করবে? এলএম এ কল দিবে এই লগ গুলা নিয়ে, ঠিক আছে। লগ গুলো নিয়ে আবার সে কল দিল, দেখো আমি তো এই কোডটা চালাইছি, আর এটার কারণে আমার এই রেসপন্স আসছে, ওকে। এলএম তখন বলে, ও আচ্ছা তুমি এটা করছো, এই লাইনে ভুল আছে। ভুলের কারেকশনটা এ কি করবে? এ এজেন্ট কি করবে? আবার এই স্যান্ডবক্সের এপিআই থ্রুতে স্যান্ডবক্সের উপরে স্ট্রিম করবে, আপলোড করবে, আবার রান করবে। এই যে এইভাবে এই লুপ দিয়ে আসলে প্রসেসটা চলতে থাকে। কিভাবে? আপনার কাছে একটা কল আসলে, ভাই তুমি আমাকে একটা এক্সপ্রেস সার্ভার বানায় দাও। এই এজেন্ট তখন কি করলো? প্রথম টুলটা যে কল করলো সেটা হচ্ছে এলএম, ওপেনএআই হইতে পারে, ক্লড হইতে পারে। তাদের কাছে কল দিয়ে বললো আমাকে একটা এক্সপ্রেস সার্ভারে কোড দাও। কোড দিল, সেই কোডটাকে সে কোথায় আপলোড করলো? যে স্যান্ডবক্সের ভিতরে আপলোড করলো, ঠিক আছে। তো স্যান্ডবক্সের ভিতরে যখন আপলোড করলো, স্যান্ডবক্সের ভিতরে যখন আপলোড করলো, তখন তারপর বললো যে ভাই তুমি স্যান্ডবক্সের ভিতরে আপলোড হয়ে গেছে, ঠিক আছে, ভেরি গুড। তো এখন এটাকে রান করো, এ এজেন্টই বলবে। তো ওটাকে কোডটাকে রান করলো, রান করে তারপর ইরোর লগ পাইলো, ইরোর লগটাকে পড়ে ইরোর লগ সহ এবং আরো কিছু কনটেক্সট সহ, যে ভাই আমি এটা চালাইছি, কনটেক্সট এবং ইরোর এটা সবকিছু সহ সেই এলএম এর কাছে আবার পাঠাইলো। এলএম বলে এখানে ভুল আছে, সেই ভুলটাকে আবার সে বক্সের কাছে দিল, স্যান্ডবক্সের কাছে দিল, স্যান্ডবক্স ঠিক করলো, ঠিক করে আবার কোডটাকে রান করলো। এইভাবে করে লুপটা চলতে থাকে, ঠিক আছে। এই পর্যন্ত কি কারো ক্লিয়ার? মানে সবাই ক্লিয়ার? আমরা কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার। হ্যাঁ, ওকে, কুল। তো এইটা কিন্তু আমরা সবাই জানি যে হ্যাঁ ভাই এলএলএম কে কল দেওয়া, র্যাপিং কল দেওয়া, সেটা ঠিক আছে, তাই না? ইটস ভেরি প্রিটি ক্লিয়ার, ঠিক আছে। তো কিন্তু প্রবলেম হচ্ছে যে আসলে এই লেয়ারে কি হয়? এই রিয়াক্ট এজেন্ট লেখাও কিন্তু খুব কঠিন না, ইটস ভেরি ইজি। একটা লুপ আর কি, একটা ফর লুপ চলতে থাকে কাইন্ড অফ, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত কিছু কন্ডিশন মিট না ততক্ষণ তো লুপ চলতে থাকে, ঠিক আছে। আমরা যে ধরেন যত প্ল্যাটফর্ম দেখছি সবাই দেখেন টোকেনের উপরে চার্জ করে আপনাকে। ও আসলে কি করে? আপনি যখন রিকোয়েস্ট করেন এলএম এর কাছে, তখন বেসড অন টোকেন আপনাকে সে চার্জ করে, সেটার উপর বেস করে সে আপনাকে চার্জ করে, ওকে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কি বানাবো, মানে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে, আমাদের মানে কোর্সের অবজেক্টিভ হচ্ছে আমরা এরকম একটা স্যান্ডবক্স প্ল্যাটফর্ম বা ইসিএস এর মতো একটা প্ল্যাটফর্ম বানায় দেখাবো, ঠিক আছে। তো সেই প্ল্যাটফর্ম বানানোর জন্য এখন একটা কন্টেনার লঞ্চ করা, দ্যাটস ভেরি ইজি, রাইট? আপনি ডকারের এপিআই কে কল দিলে কন্টেনার লঞ্চ হয়ে যাবে, তাই তো? ইটস ভেরি ইজি, যে কেউ করতে পারে। আপনি এখন যদি এখন ক্লডকে বলেন যে আমাকে এমন পাইথনে একটা ব্যাকএন্ড লিখে দাও যেটাতে কল দিলে পারে, সে কি করবে? রেস্ট এপিআই কল দিলে সে একটা ডকারের কন্টেনার লঞ্চ করে দিবে। প্রবলেম হচ্ছে এর নেটওয়ার্কিংটা, যে আসলে আপনি পাইথন দিয়ে নেটওয়ার্কিংটা কেমন ভাবে অর্কেস্ট্রেট করবেন যাতে এই স্যান্ডবক্স গুলা লঞ্চ হতে পারে, ঠিক আছে। আর আমি স্যান্ডবক্সের যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি আউট অফ থিনওয়্যার বানায় বলতেছি না। দ্যার ইজ এ কোম্পানি যারা স্পেসিফিকলি এটাই করে, ঠিক আছে। যেমন এটা একটা কোম্পানি নাম হচ্ছে E2B, ঠিক আছে। সো E2B লিখে আপনারা যদি সার্চ দেন তাহলে দেখবেন, ঠিক আছে, ওরা যেটা করে এআই স্যান্ডবক্স, দেখেন এলএম কি করতেছে, এটা খুব ইজ ভেরি লাইক ভিজিবল। এলএম আপনাকে কি দিচ্ছে? এলএম আপনাকে হচ্ছে কোড দিচ্ছে, সেই কোডটা সেখানে চালাচ্ছে, চালানোর পর সে কি করতেছে? আউটপুটটা সেখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবং এইটা কারা কারা ইউজ করে? মোটামুটি সবাই, মানে দুনিয়ার অনেক বড় বড় কোম্পানিটা ইউজ করে, পারপ্লেক্সিটি ইউজ করে, লাইক আপনি এখানে গিয়ে দেখতে পারবেন, ঠিক আছে, কারা কারা ইউজ করতেছে। ওরা এটা লেখছে হচ্ছে কিশোর পরে লেখছে, ওরা লেখছে হচ্ছে ফায়ার ক্র্যাকারের উপরে, ঠিক আছে। আমরা যেটা লেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে কন্টেনারের উপরে। কন্টেনারকেও সিকিউর করা যায় আসলে, বললাম এটা আলাদা কিন্তু কথা হচ্ছে এই প্ল্যাটফর্মটা কেমন বানাবেন আপনি? বানানোর জন্য কিছু নেটওয়ার্কিং প্রবলেম থাকে। যেমন ধরেন প্রথম প্রবলেমে আসি, ঠিক আছে, মাল্টি টেনেন্সি ওয়ার্ডটা কেন আসতেছে সেটাও বলতেছি। এটা ধরেন আপনার কাছে ধরেন 3টা সার্ভার আছে,
তিনটা বড় বড় সার্ভার, বিপিভি সার্ভার, বেয়ার মেটাল। আপনি ওই বাংলাদেশের যে মেট্রো ভিপিএস আছে বা যে কোনো বেয়ার মেটাল কোম্পানির কাছ থেকে আপনি তিনটা বিপি সার্ভার নিছেন। ওকে, 128 জিবি, 128 জিবি, আরো বড় নেওয়া যায়, মানে আরো বড় সার্ভার পাওয়া যায় ওদের কাছে। ওকে, আচ্ছা এখন দেখেন, প্রথমে আপনি কি বানাইতেছেন, আপনি একটা কাস্টমার পাইলেন। ওকে, কাস্টমার বলতে আমি বলছি একটা টেনেন্ট, রাইট? টেনেন্ট কিন্তু একটা ফ্যান্সি নেম ফর এ কাস্টমার। আপনি যখন স্যাসে কাজ করবেন তখন মাল্টি টেনেন্সি ওয়ার্ডটা মানে কি আসলে? মাল্টিপল কাস্টমার, রাইট? আচ্ছা, সো আমরা এখানে, তো আপনার কাছে একটা কাস্টমার আসছে, যে কি করতেছে, সে ধরেন হচ্ছে লারাভেল ডেভেলপার। তো লারাভেল ডেভেলপার সে বলতেছে যে, অথবা ধরেন ফার্স্ট এপিআই ডেভেলপার, ঠিক আছে, তার সে হচ্ছে পোস্টগ্রেস আর ফার্স্ট এপিআই মিলে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছে। পোস্টগ্রেস এবং ফার্স্ট এপিআই মিলে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছে। তো বানানোর জন্য সে এখানে এজেন্টের কাছে প্রম্পট দিল। ঠিক আছে, এজেন্টের কাছে প্রম্পট দিল যে ভাই তুমি আমাকে পোস্টগ্রেস আর ফায়ারক্র্যাকার মিলে, সরি পোস্টগ্রেস এবং হচ্ছে যে কোনো একটা মানে ফার্স্ট এপিআই মিলে তুমি আমাকে একটা সিম্পল রেস্ট এপিআই বানায় দাও। ঠিক আছে, এজেন্ট কাকে কল দিচ্ছে? এজেন্ট কল দিয়ে প্রথম হচ্ছে স্যান্ডবক্সের এপিআই কে, কারণ এটা হচ্ছে আপনার এপিআই গেটওয়ে। কার এপিআই গেটওয়ে? এপিআই গেটওয়ে মানে কি? এপিআই গেটওয়ে হচ্ছে একটা অ্যাগ্রিগেশন লেয়ার, মানে ওর কাছে কল দিলে পর ও জানে কাকে কাকে কল দিতে হবে। ঠিক আছে, আগে দেখছি আর কখনো এত সিম্পল হয় না, ইটস মোর কমপ্লিকেটেড, বাট আমি ফর দ্য সেক মানে আজকের আলোচনাটাকে অন্তত একটা কনটেক্সটে রাখার জন্য এটা এভাবে করে ডিজাইন করতেছি। ওকে, এপিআই গেটের কাছে কল আসলো, এপিআই গেটওয়ে কলটাকে নিল। আপনার প্রত্যেকটা সার্ভারে একটা এজেন্ট আছে। ওকে, কুবারনেটিসের আর্কিটেকচার ঠিক এরকম, প্রত্যেকটা সার্ভারে একটা এজেন্ট আছে। ঠিক আছে, সো প্রত্যেকটা সার্ভারে যে এজেন্ট আছে, সে এজেন্ট এপিআই গেটওয়ে সে ডিসাইড করবে, ধরেন এর কাছে আরো এর ভিতরে ডেটাবেস আছে আর অনেক কিছু আছে, সে ডিসাইড করে যে কোন সার্ভারটা ফাঁকা আছে। দ্যাটস আ স্কেডিউলিং প্রবলেম। এটা আমরা কন্টেক্সট প্রোগ্রাম বিন প্যাকিং প্রবলেম দিয়ে আমরা সলভ করি। দ্যাটস একটা আলাদা অ্যালগরিদম। ঠিক আছে, তার মানে আপনাকে এটাও সলভ করতে হবে আসলে কোন এজেন্টটা কোন নোডে কে ফাঁকা আছে, মানে কার কাছে ফাঁকা আছে। বলতে ওয়ার্ডটা আসলে খুবই প্রপার না, এটা ওয়ার্ডটা এরকম হবে, আপনার কাছে তিনটা নোড, তাহলে আপনি কি করবেন, কিছুক্ষণ পর পর আপনি এমন একটা স্কেডিউলিং সিস্টেম চালাতে হবে, এমন একটা অ্যালগরিদম চালাতে হবে যে চেক করবে তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট ফিট। কিসের জন্য বেস্ট ফিট বলেন তো? নেক্সট যে কন্টেনারটা আসবে সেইটাকে অ্যালোকেট করার জন্য বেস্ট ফিট, এরকম একটা লিস্ট বানিয়ে রাখতে হবে সব সময়। ঠিক আছে, এরকম করেও করা যায়। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা এরকম ধরেন হচ্ছে আপনি বললেন আমার নোড, এটা হচ্ছে নোড 1, এটা হচ্ছে নোড 1, নোড 2, নোড 3। সো নোড 1, নোড 2, নোড 3, তিনটা নোড আছে। তিনটা নোডের লিস্ট একটা মানে সবসময় দেখাবে, প্রায়োরিটি দিয়ে দেখাবে যে কোন নোডটা এখন ফাঁকা আছে। ঠিক আছে, বেসড অন দ্যাট এপিআই গেটওয়ে ডিসাইড, এপিআই গেটওয়ে কি করবে, ওই এজেন্টকে কল দিবে যে ভাই তুমি আমাকে একটা কন্টেইনার লঞ্চ করে দাও। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এজেন্টের কাছে আপনি কি বলছেন, আপনি কি কিসের অ্যাপ্লিকেশন চান বলেন তো? আপনি বলছেন আমার একটা ফার্স্ট এপিআই লাগবে, একটা পোস্টগ্রেস লাগবে। ভেরি গুড। সো এজেন্ট তখন কি করলো, ও ডকারের একটা ব্রিজ ক্রিয়েট করলো। বুঝছেন, ডকারের একটা ব্রিজ ক্রিয়েট করলো কার জন্য? আপনার জন্য। ঠিক আছে, আচ্ছা ডকার ব্রিজ জিনিসটা কি কেমনে কি হয় না হয়, এই আইডিয়াটা নেওয়ার জন্য যদি কারো আইডিয়া না থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাব। এইটা যেখানে আপনি একটা নিজে ব্রিজ বানাবেন, নেটওয়ার্কিং নেম স্পেস ক্রিয়েট করবেন, করে প্যাকেট বাইরে পাঠাবেন এবং বাইরে থেকে প্যাকেট ভিতরে আসবে। ওকে, সো এটা এখানে আছে। যারা যারা এই ভিতরে জিনিসগুলো নিয়ে আইডিয়া নাই আর কি, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে আমাদের পরিধির আগের পুরাতন স্টুডেন্ট, সো তাদের আই থিঙ্ক খুবই কনক্রিট আইডিয়া আছে, সো তারা জানে। সো আমি মুভ মানে সামনে আগাচ্ছি আর কি। তো ব্রিজের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা কত, ধরেন হচ্ছে 10.10.0/16, সে এরকম একটা নেটওয়ার্ক বানাইলো। আচ্ছা, তো যখন এরকম একটা নেটওয়ার্ক সে বানাইলো এবং এই নেটওয়ার্কের ভিতরে সে কি করলো, তার প্রথম কন্টেন্টটা লঞ্চ করলো। একটা একটা কন্টেনার বলতে একটা জাস্ট স্যান্ডবক্স যেখানে ফার্স্ট এপিআই কোড চলবে। খেয়াল করেন এখানে কোন কোডটা চলবে, ফার্স্ট এপিআই স্যান্ডবক্স, তাই তো? এখানে এই কোডটা শুধুমাত্র রান করবে। ভেরি গুড। আচ্ছা,
এটা হচ্ছে প্রথমে সে অ্যাপ্লিকেশন কন্টেনারটা লঞ্চ করছে। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন কন্টেনার লঞ্চ করার পর তারপরে যেটা দরকার সেটা হলো কি, সে আবার মানে এরপর তাকে কোন কন্টেনারটা দরকার, ডেটাবেস কন্টেনার, তাই তো? আচ্ছা, তো যখনই আপনার একটা ইউজার আসতেছে, একটা কাস্টমার যখন একটা কন্টেনার লঞ্চ করতেছে, বাই ডিফল্ট আপনার অ্যালগোরিদমটা কি করে, বাই ডিফল্ট আপনার অ্যালগোরিদমটা 3টা নোডে সেম নেটওয়ার্ক বানায় ফেলে। এখন আপনি বলবেন যে ভাই 3টা নোডে যদি সেম নেটওয়ার্ক হয় তাহলে দেখেন তো নেটওয়ার্ক কলিশন হবে না? নেটওয়ার্ক কলিশন বলতে আমি এখানে কি বোঝাচ্ছি খেয়াল করেন, যে আমি যদি এখন এখানে একটা কন্টেনার লঞ্চ করি, রাইট, এটা আইপি অ্যাড্রেস কত হতে পারে? না এরকম হলো 10.10.0.2, রাইট? এটা ধর একটা এই কন্টেনারটা আইপি অ্যাড্রেসটা কোথা থেকে পাইছে? এই ব্রিজ থেকে পাইছে। আচ্ছা, ঠিক এই কন্টেনারটার এখানে যে আমি পোস্টগ্রেস লঞ্চ করছি, ধরেন একটা কন্টেনার লঞ্চ করছি, ঠিক আছে, সেইটার আইপি অ্যাড্রেস ঠিক এইটাই হইতে পারে না? কত? 10.10.0.2। আপনারা জাস্ট মেসেজে বলতে পারেন যে এখানে কোনো বাধা আছে কি, মানে এখানে কোনো প্রবলেম আছে, এখানে কোনো কি প্রবলেম আছে যে আপনি আসলে কি ঠিক এরকম কন্টেনার এই আইপি অ্যাড্রেসটা হইতে পারবে কিনা? না পারার কিন্তু কোনো প্রবলেম নেই, রাইট? আচ্ছা, আমি কি মেক সেন্স করতেছি? সবাই কি আমার কথা বুঝতেছে নাকি? হ্যাঁ ভাই, এই সেম আইপি পাবে আর কি, পোস্টগ্রেস পাইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাইলে পারে তখন যখন এই ফার্স্ট এপিআই যখন এই পোস্টগ্রেস সাথে কানেক্ট করতে হবে, এটা তো একটা কাস্টমারের জন্য আপনি বানাইছেন, তাই না? সে কি কানেক্ট করতে পারবে? আপনি ধরেন এই নোডের ভিতরে, কন্টেনারের ভিতরে ঢুকছেন, ঢুকে পিং করতেছেন কত? 10.10.0.2। আচ্ছা, এখানে একটু বলে নিই, আমি সরি ফর, যে আসলে এখানে অনেকগুলো কনটেক্সট দরকার হয়, অনেক কিছু কনটেক্সট দরকার হয়, যে কনটেক্সট গুলো হয়তো আপনাদের কাছে নাই, একটু বুঝতে হয়তো এই জন্য ক্লাসে দিতে কষ্ট হবে, বাট মেক শিওর করবো আপনাদের অলরেডি ভিডিও যেগুলো আছে সেগুলো থেকে আপনাদের এই কন্টেন্ট গুলো কিছুটা ক্লিয়ার হবে, ঠিক আছে? সো আপনারা ভিডিও এবং এই ল্যাব গুলাকে একটা কাইন্ড অফ একটা জার্নির মতো ট্রিট করতে পারেন, যে আপনি ভিডিও দেখলেন, দেখে কিছু কনটেক্সট নেন, নিয়ে এখানে প্র্যাকটিস করলেন এবং জিনিসগুলোকে ভেরিফাই করলেন, ওকে আইডিয়াটা এইভাবে করে কাজ করতেছে, ঠিক আছে? সো না হলে আসলে প্রত্যেকটা স্টেজে মানে এর মাঝখানে আসলে ইন্টারমিডিয়েট অনেকগুলো ল্যাব থাকে, বাট অ্যাজ দিজ আর ভেরি এক্সপেন্সিভ রিসোর্সেস, আপনি এডব্লিউএস এর রিসোর্স লঞ্চ করবেন অথবা আপনি এখানে এডব্লিউএস সবকিছু হবে, মানে প্রতিটা ল্যাবে আসলে এডব্লিউএস লঞ্চ হয়, আপনাকে এডব্লিউএস লঞ্চ করতে হবে। তো যেহেতু যেগুলো প্রত্যেকটা জিনিস অনেক এক্সপেন্সিভ রিসোর্স, সেই জন্য আসলে আমাদের ফ্রিতে দেওয়ার মতো আসলে এইটুকুই অ্যাভেলেবেল আমাদের ক্যাপাসিটি ছিল, সেই জন্য এটা এতটুকু ফ্রিতে দেওয়া হয়েছে। ওকে, আমি ব্যাক টু দা মানে ইসে চলে আসি। তো খেয়াল করেন, আপনি যখন পিং করতেছেন 10.10.0.2, তাহলে আপনি আসলে কাকে পিং করতেছেন? এই আইপি অ্যাড্রেসটা কার আসলে? আপনার তো নিজেরই, তাই না? রাইট? আপনার নিজের আইপি অ্যাড্রেস, মানে ফার্স্ট স্টেপের আইপি অ্যাড্রেস। যেহেতু ফার্স্ট স্টেপের আইপি অ্যাড্রেস, দ্যাট মিন্স প্যাকেটটা এর কাছে ফেরত আসবে। তাহলে এই প্যাকেটটা কখনোই কি এই পোস্টগ্রেসের কাছে যাইতে পারবে? না ভাই, টেকনিক্যালি তো যাওয়ার কথা না। পসিবল না। সেইটার জন্য কি লাগবে? সেটার জন্য আইপ্যাম বলে একটা লজিক লাগবে, অর্থাৎ আইপ্যাম বলে একটা সার্ভিস লাগবে। যে আইপ্যাম সার্ভিসের কাজ কি? সে একটা টেবিল মেনটেন করবে। সে টেবিলের ভিতরে কি দাগ রাখবে? যে কোন আইপি অ্যাড্রেসটা কোন নোডে কোন কন্টেনারকে কি করছে, অ্যালোকেট করছে। তাহলে কি হবে? তাহলে ধরুন এই পোস্টগ্রেসটা কখনো এই আইপি অ্যাড্রেসটা পাবে না, ঠিক আছে? তাহলে এইটার জন্য একটা স্পেসিফিক ল্যাব আছে, সেটা হচ্ছে আইপ্যাম ল্যাব, যেখানে আপনারা বুঝাইতেছে আসলে যে আইপি অ্যাড্রেস আপনাকে ম্যানেজ করতে হবে, না হলে কি হবে, এই যে এই আইপি ডিডুপ্লিকেশন, মানে একই আইপি দুই জায়গায় অ্যালোকেট হয়ে যাবে, এবং সারা পৃথিবীর যে কোনো ক্লাউডে যান আপনি, ঠিক এইভাবে করে, মানে ঠিক এইভাবে না, মানে আইপ্যাম সবার থাকে, কুবারনেটিস এর আইপ্যাম আছে, তাই না? আপনি যে কোনো এডব্লিউএস সিএনআই দেখেন, তাদের আইপ্যাম আছে। ওকে, পুরো জিনিসটা বানানো হয়েছে পাইথনে, ঠিক আছে? আচ্ছা, সেটা তো একটা গেল যে আইপি অ্যাড্রেস ম্যানেজ করা লাগবে। আইপিএম এর ল্যাবটা হচ্ছে এইখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন, মাল্টি হোস্ট ভিএক্সল্যান কন্টেইনার ক্লাস্টার উইথ সেন্ট্রালাইজ আইপিএম অন এডব্লিউএস, ঠিক আছে? সো এগেইন আপনাদের বুঝতে কষ্ট হলে পরে ভিডিওগুলোতে আই থিংক ডিটেইলস আছে, ঠিক আছে? ওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। টাইম লাগবে, সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা বুঝলাম, ঠিক আছে, আইপিএম দিয়ে আমি আইপি অ্যাড্রেস ম্যানেজ করলাম। আমি এই এই ব্রিজ থেকে এই ব্রিজে কানেক্টিভিটি কিভাবে করব?
অর্থাৎ প্যাকেট কেমনে পাঠাবো, ঠিক আছে? কারণ দেখেন দুইটাই কি, আমার এই যে প্রত্যেকটা এই নেটওয়ার্ক গুলো কি প্রাইভেট নেটওয়ার্ক না, রাইট? এগুলো তো প্রাইভেট নেটওয়ার্ক। আপনি যখন এডাব্লিউএস এ ঢুকবেন, এডাব্লিউএস এ ঢোকার পরে কিন্তু এই নেটওয়ার্ক গুলো এক্সিস্ট করে না, এডাব্লিউএস এই নেটওয়ার্ক গুলো চিনে না। তো যেহেতু প্রাইভেট নেটওয়ার্ক, তাহলে প্রাইভেট নেটওয়ার্ক গুলোকে আপনি কানেক্ট করবেন কেমনে, স্টিচিং কেমনে করবেন, যাতে এই ফার্স্ট এপি এর যে স্যান্ডবক্সটা, সেই স্যান্ডবক্সটা পোস্টগ্রেসের স্যান্ডবক্সে পৌঁছাতে পারে। এটার জন্য আপনাকে স্টিচিং মাস্ট, আপনাকে নেটওয়ার্ক স্টিচিং করতে হবে, দুইটা নেটওয়ার্কে বা মাল্টিপল নেটওয়ার্কে আপনাকে কানেক্ট করতে হবে। তো সেই নেটওয়ার্ক কানেক্ট করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করি, সারা দুনিয়াতে সব ক্লাউডে মোটামুটি ইউজ হয়, সবাই ইউজ করে, হচ্ছে VXLAN। ওকে, VXLAN কি করে? ভেরি সিম্পল, ওর এখানে একটা নেটওয়ার্কিং এজেন্ট বসে থাকে, ঠিক আছে? লিনাক্স কার্নেলের এটা VXLAN কিন্তু এটা কোনো আলাদা সফটওয়্যার না, লিনাক্স কার্নেলের ফিচার বাই ডিফল্ট থাকে। ওকে, সো এজেন্ট বসে থাকে। সো এজেন্ট যেটা করে সেটা হলো যে যখনই আপনি ধরেন আপনি বলতেছেন, ধরেন এখন আপনি চিন্তা করেন আপনার ইসের আপনি পিং করতে যাচ্ছেন ইসের ক্লাউডে পোস্টগ্রেসকে 10.10.0.4, ধরুন এটা পোস্টগ্রেসের আইপি অ্যাড্রেস। এটা আসলে এটা আসলে কোথায় আছে, এটা আসলে কোন নোড আছে দেখেন তো সবাই, কোন নোড আছে? নোড 2 তে, রাইট? নোড 2 তে। সো ফার্স্ট এপি এর মানে এই এজেন্টটা প্যাকেটটা যখন এই ব্রিজ থেকে বের হবে, ব্রিজ থেকে যখন বের হবে তখনই এজেন্টটা এই প্যাকেটটাকে হাইজ্যাক করবে, হাইজ্যাক করে প্যাকেটটাকে বক্সিং করবে। বক্সিং মানে হচ্ছে কি করবে, সে দেখছে প্যাকেটের ডেস্টিনেশন কত, প্যাকেটের ডেস্টিনেশন হচ্ছে 10.10.0.4, এটা হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, আর সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.0.2। ওকে, সোর্স আইপি অ্যাড্রেস এই, এবং এর সাথে কি আছে, ডেটা আছে, রাইট? ডেটা, এটাকে সে পুরোটা কি করবে, এনক্যাপসুলেট করে ফেলবে, বক্সিং করে ফেলবে। বক্সিং করে কি করবে, দিস ইজ দ্য ফানি পার্ট, বক্সিং করে সে বলে দিবে সোর্স আইপি অ্যাড্রেস কত, সোর্স আইপি অ্যাড্রেস এখানে লিখবে নোড 1, আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কত, নোড 2। কি হলো প্যাকেট ঘটনাটা, এখন এই প্যাকেটটা এই এজেন্ট থেকে কার কাছে যাবে, এই এজেন্ট থেকে কার কাছে যাবে, এই এজেন্টের কাছে যাবে, রাইট? এজেন্ট তখন প্যাকেটটা কি করবে, আনবক্সিং করবে, প্যাকেটটাকে আনবক্সিং করে তারপর সে দেখবে ও আচ্ছা এটা 10.10.10.4 আইপি অ্যাড্রেস, মানে হলো পোস্টগ্রেস আইপি অ্যাড্রেস, সেখানে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তাহলে কি হইলো, কেন এটা করলো চিন্তা করেন। তো এজেন্ট এটা করলো কারণ হলো, এখন দেখেন আপনি অ্যাজ এ কাস্টমার, আপনি একটা টেনেন্ট, আপনি একটা সিস্টেমে, দেখেন এই বেয়ার মেটালটা তো পুরো এই 3টা বেয়ার মেটাল কিন্তু আপনাকে দিবে না, দিবে কি? আপনি 3টা বেয়ার মেটাল কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, মানে আপনি 3টা বেয়ার মেটাল আপনি কিন্তু রুট অ্যাক্সেস থাকবে না, থাকবে কি? নাই কিন্তু রুট অ্যাক্সেস। সো 3টা বেয়ার মেটাল কিন্তু আপনি ইউজ করতেছেন, আপনি পুরো রিসোর্সের একটা পার্সেন্টেজ ইউজ করতেছেন, পুরো সিস্টেমে একটা রিসোর্সে একটা পার্সেন্টেজ ইউজ করতেছেন অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ টেনেন্ট। তাহলে আপনার জন্য একটা সেগ্রিগেটেড, একটা আলাদা ডিফারেন্ট নেটওয়ার্ক তাকে দিতে হবে। এই VXLAN দিয়ে ঠিক এই জিনিসটাই করা হয়, যে আপনাকে একটা গ্রিন নেটওয়ার্ক আপনাকে দিল, তো এই নেটওয়ার্কের নাম্বার দিলাম আমি, ধরেন VNI, ধরেন এটা হচ্ছে 125, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ভিতরে অন্য কেউ কি করতে পারবে না, কারো ঢোকার ক্ষমতা নেই, মানে অর্থাৎ এই সার্ভারে, এই সার্ভার গুলোতে যে কোনো জায়গায় অন্য কোনো ব্রিজ মানে অন্য কোনো কাস্টমার অন্য কোনো ব্রিজের ভিতরে যদি কোনো কন্টেনার লঞ্চ হয়, সে জীবনে আপনার নেটওয়ার্কে পৌঁছাতে পারবে না। কেন পারবে না বলেন তো? কারণ নেটওয়ার্কটা কি করা, আলাদা করা। এই আলাদা আলাদা প্রত্যেকটা সার্ভার আলাদা করে নেটওয়ার্ক ক্রিয়েট করতেছে বেসড অন কাস্টমার, সেই নেটওয়ার্ককে স্টিচ করতেছে কি দিয়ে, এই VXLAN দিয়ে। তাই জন্য VXLAN কে বলা হচ্ছে ওভারলে নেটওয়ার্কিং, ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা এভাবে করে চিন্তা করেন, আপনি আপনার কাছে মানে যখন খুবই স্বাভাবিক, আপনার স্কেলেবিলিটি প্রবলেম, রাইট? আপনি একটা সার্ভার দিয়ে তো আপনি 1000 কাস্টমারকে সার্ভ করতে পারবেন না, তাই তো?
তো যেহেতু আপনি একটা সার্ভার দিয়ে 1000 কাস্টমারকে সার্ভ করতে পারবেন না, তাহলে আপনার কি দরকার? মাল্টিপল সার্ভার দরকার। ঠিক আছে? তো সেই সার্ভারে যখন আপনি মাল্টিপল কন্টেনার লঞ্চ করবেন, তখন তাকে একটা স্পেসিফিক ব্রিজের সাথে লঞ্চ করতে হবে। এই ব্রিজ গুলাকে কানেক্ট করার জন্য কি দরকার? আপনার VXLAN দরকার, যে কি করবে? প্যাকেট গুলাকে এনক্যাপসুলেট করে, সে জানে এই এজেন্ট আবার একজনের সাথে কথা বলে, বুঝছেন? কথা বলে কি নিয়ে কথা বলে? এত নিশ্চয়ই খোঁজ গল্প করে, নাই তুই কেমন আছিস। দে শেয়ার ইনফরমেশন, লাইক এজেন্ট 1 এবং এজেন্ট 2 বা এজেন্ট 3 এদের মধ্যে ইনফরমেশন শেয়ার করে যে ভাই আমার কাছে না এই টেনেন্টের এই পড গুলো আছে, বা সরি পড না বলে এই কন্টেনার গুলো আছে। ঠিক আছে? এই জন্যই তারা জানে যে কোন নোডে কি আছে, কোন কন্টেনার আছে। যেহেতু জানে, তাহলে এই এজেন্ট আসলে ওই অনুযায়ী রাউটিং করতে পারে, পাঠাইতে পারে, ওই অনুযায়ী প্যাকেট যে কোনো এজেন্টের কাছে পাঠাইতে পারে। ভেরি ফ্যাসিনেটিং। ওকে, তো আমরা আসলে কি করতেছি দেখেন, আমরা কিন্তু একটা প্রবলেম কি ছিল? প্রথম প্রবলেমটা শুরু হয়েছিল কি দিয়ে? প্রথম প্রবলেম শুরু হয়েছিল স্কেটার্ড একটা প্রবলেম। প্রবলেমটা কি? যে ভাই আমি একটা হাইলি স্কেলেবল স্যান্ডবক্স প্ল্যাটফর্ম দিব। খেয়াল করেন যে আমার একটা প্ল্যাটফর্ম দিব যেটা খুবই হাইলি স্কেলেবল। তো স্কেলেবিলিটি অ্যাচিভ করার জন্য ঠিক আছে, স্কেলেবিলিটি অ্যাচিভ করার জন্য আমরা মাল্টিপল সার্ভার দরকার, যেখানে আপনি মাল্টিপল সার্ভারের ভিতরে কন্টেনার গুলোকে আপনি লঞ্চ করবেন। আর মাল্টিপল সার্ভার যখন কন্টেনার লঞ্চ করবেন, তাহলে আপনি ধরেন এটা হচ্ছে আপনার এই কাস্টমার যার ফার্স্ট এপি এবং পোস্টলেস দুইটা কন্টেনার লাগবে, লঞ্চ করলো, ভেরি গুড। নাও দ্য প্রবলেম ইজ এদের মধ্যে কানেক্টিভিটি দরকার। যেহেতু তারা দুইটা ডিফারেন্ট নোডে, তাদের মধ্যে কানেক্টিভিটি অ্যাচিভ করার জন্য আমরা কি দিলাম? কিনে আসলাম VXLAN নিয়ে আসলাম। ঠিক আছে? আবার তারা যাতে আইপি কোলাইড না করে, সেজন্য আমরা আইপিএম এর একটা কোড লিখলাম, যে আইপিএম দিয়ে তাকে বুঝালাম আচ্ছা ঠিক আছে, সব আইপি আমি ইচ্ছা মতো র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করতে পারবো না, আমি একটা টেবিল মেনটেন করবো যেখানে লেখা থাকবে যে কোন নোডের কোন কন্টেইনার কোন আইপি অ্যাড্রেসটা পাইছে। ঠিক আছে? এইটা হওয়ার পরেও একটা নতুন প্রবলেম তৈরি হয়, সেইটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে চিন্তা করেন, এই যে কন্টেনারটা, সেটা যখন আসলে পোস্ট বেসের কাছে রিকোয়েস্ট পাঠাতে চায়, তো সাধারণত নিয়ম হলো আপনি ধরেন পিংও যদি করেন, প্রথমে যেটা করে সেটা হচ্ছে একটা ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে হচ্ছে জিজ্ঞেস করে এই 10.10.0.4 এই অ্যাড্রেসটা কার, কোথায় আছে। এখন আপনি যখন এমন একটা আইপি অ্যাড্রেসকে ব্রডকাস্ট করবেন, যে আইপি অ্যাড্রেসটা কি এখানে আছে, এই নোডে আছে, এই ব্রিজের সাথে আছে, খেয়াল করে দেখেন তো, 10.10.0.4 এই আইপি অ্যাড্রেসটা কি এই ব্রিজের সাথে অ্যাটাচ করা আছে? নাই কিন্তু। তো যেহেতু নাই, তাহলে কি হবে? ওর আইপি অ্যাড্রেস যেহেতু ওর আন্ডারে নাই, মানে এখানে নাই, তাহলে ব্রডকাস্ট করে পাবে না। তো ব্রডকাস্ট করে না পেলে পরে প্যাকেটটা কি করে দিবে? প্যাকেট তো পাঠাতে পারবে না, তাই না? তো এই ঘটনা যাতে না ঘটে, এই জন্য একটা ডাটাবেস মেনটেন করতে হয়। এসকিউএল ডাটাবেস না, এটা হচ্ছে একটা কার্নেলের ডাটাবেস, এটাকে আমরা বলেছি এফডিবি। ঠিক আছে? এই এফডিবি এর ভিতরে লেখা থাকে যে ভাই এরকম এই আইপি অ্যাড্রেস গুলো তোমার কাছে যদি আসে, তো তুমি এরকম ব্রডকাস্ট করো না, সবার কাছে জনজনের কাছে জিজ্ঞেস করো না যে ওই নোটটা, ওই নোটে এই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে, আমি তোমাকে দিব। ঠিক আছে? সো ঠিক এইভাবে আপনি আসলে কি অ্যাচিভ করতে পারবেন? আপনি মাল্টিপল নোড যদি থাকে, সেখানে আপনি মাল্টি টেনেন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে এটাকে একটু সুন্দর করে বলতে পারি, কেউ যদি হিউরিকো বানাতে চায় এখান থেকে হিউরিকো বানাতে পারবে, ইসিএস বানাতে পারবে। সেম ফিলোসফি। প্রথমে আপনি একদম বেয়ার মেটাল নিলেন, সার্ভার নিলেন, তার ভিতরে আপনি ভার্চুয়ালাইজ করে কি লঞ্চ করলেন? কন্টেনার লঞ্চ করলেন। তারপর নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন করলেন কেমনে? মাল্টিপল ব্রিজ ক্রিয়েট করলেন, ব্রিজ গুলোকে কানেক্ট করলেন কি দিয়ে? VXLAN দিয়ে। এবং এই VXLAN আসলে আপনাকে কি দিচ্ছে? মাল্টি টেনেন্সি দিচ্ছে, মাল্টিপল নেটওয়ার্ক আপনি কি করতে পারবেন। একটা ভিএনআই আইডি আসলে একটা কাস্টমারকে রিপ্রেজেন্ট করে, বা একটা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তাহলে আপনার যদি 1000 কাস্টমার আছে, তাহলে 1000 কাস্টমার জন্য ভিএনআই কয়টা হবে? 1000টা হবে। তারা সবাই সেম সার্ভারে থাকবে, সবাই সেম জায়গায় থাকবে, প্যাকেট যাওয়া আসা করবে, কিন্তু এই এজেন্ট জানবে কার প্যাকেট কাকে দিব। এটা আপনার কাজ না, এজেন্টের কাজ। এখন কথা হচ্ছে ভাই এর সাথে পাইথনের কি সম্পর্ক? ঠিক আছে, আমাদের যে পাইথন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোনো কিছু করি, কোনো কোশ্চেন আসছে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল।
শিওর শিওর। ভাই ওই এফটিপি যেটা দেখালেন আর কি, এটা আপডেট করে কি? এটা কি ভিএক্স লাইনে আপডেট করেন কি? মানে না, দ্যাটস এফডিবি অটোমেটিক আপডেট হয় না, সেটার জন্য আপনাকে পাইথনের কোডটা লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, তো এইখানে আসলে আমাদের ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রসপেক্টটা কি ছিল, আসলে আমরা কেন এই প্রবলেমটাকে সিলেক্ট করছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কোর্সে একটা মোড থাকে। মোড বলতে একটা স্টোরি থাকে। ঠিক আছে, যে আমরা এই প্রবলেমটা নিয়ে কোর্সটা লঞ্চ করি। তো এখানে স্টোরিটা যেটা সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডটা আসলে ওইদিকে যাচ্ছে, তো আমাদের প্রত্যেকের এজেন্ট কিভাবে কাজ করে একটা থরো আইডিয়া, বেটার আইডিয়া থাকাটা বেটার, ফার্স্ট থিং এটা। ঠিক আছে, সেকেন্ড থিং হচ্ছে এইটা সলভ করতে গিয়ে আসলে এত মজার মজার জিনিস শেখা যায়। যেমন ধরেন আপনি যে এই এজেন্ট কোডটা লিখবেন, এই এজেন্ট কোডটা আপনি কিভাবে লিখবেন, পাইথনে কিভাবে লিখবেন? আপনি কি জিআরপিসি ইউজ করবেন নাকি রেস্ট এপি ইউজ করবেন? ঠিক আছে, জিআরপিসি ইউজ করলে প্রবলেম কি হবে, জিআরপিসি সরি রেস্ট এপি করলে প্রবলেম কি হবে? রেস্ট কিন্তু আসলে লাইক ও কিন্তু বেশি মানে ধরেন সাপোজ বেশি লাগে। তো আরো অনেকগুলো জিনিস আছে, যেমন ধরেন হচ্ছে যে আপনি জিআরপিসি করলে এই লেয়ারে ওয়েব সকেট ইমপ্লিমেন্ট করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো মানে ফুল পার্টটাকে আপনি একটা সাথে স্টিচ করতে হবে। সো অনেকগুলো মানে আমি আসলে সবগুলো প্রবলেম একবারে বলতে পারবো না, একটা করে বলি আর কি। আচ্ছা, একজন মনে হয় হাত তুলছে, তানভীর মনে হয় হাত তুলছে, আমি একটু জাস্ট অ্যান্সার দিই আর কি কোশ্চেনের। হ্যালো, তো ফিকুর। হ্যাঁ ভাইয়া, আমি বলতেছি কি, আমরা যখন ভার্চুয়ালাইজেশন করতেছি আমরা তো ডকার দিয়ে ভার্চুয়ালাইজ করি, রাইট? জি, ডকারের ব্রিজ, নেটওয়ার্কস আর সুইচ এগুলো সেম ওয়েতে কাজ করে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার ডকারের আসলে সুইচ নেটওয়ার্কিং মানে আপনার এই যে মানে আমাদের লিনাক্সের কার্নেলের যে ব্রিজ যে কনসেপ্টটা, সেটা আসলে ডকার থেকে আনে না, ডকার ওটাকে ইউজ করছে। মানে ইট এক্সিস্ট ইন লিনাক্স কার্নেল, ডকার গোল্যান্ড এপিআই গুলোকে কল দেয়। আমি কি বুঝাতে পারছি? সো আপনি যখন ক্লাউডে গিয়ে আপনি যখন কোনো সুইচ ক্রিয়েট করেন তখন, বা লেয়ার টু সুইচ ক্রিয়েট করেন, সেটা আসলে লিনাক্সের কার্নেলের ভিতরে বাই ডিফল্ট আছে। তো ও তখন ওইগুলোকে দিয়ে ওই সুইচ গুলো ক্রিয়েট করে। আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, সো এইখানে অনেক কিছু শেখার, মানে এই জায়গাটা অনেক কিছু করার আছে। যেমন ধরেন আপনি একটা প্ল্যাটফর্ম বানাইলেন, কিন্তু এটাকে অটো স্কেলিং কেমনে করবেন, রাইট? ঠিক আছে, দীপাঞ্জন ভাইয়ের কোশ্চেন একটু পরে আসছে, অটো স্কেলিং কেমনে করবেন, অর্থাৎ আপনি এটাকে নতুন নোড আপনার দরকার, সবগুলো নোড ফিল হয়ে গেছে। তো অটো স্কেলিং এর জন্য আমরা তখন কি করতেছি, আমাদের দেখবেন একটা মডিউল আছে টেম্পোরাল। সো টেম্পোরাল হচ্ছে একটা ডিউরেবল এক্সিকিউশন ইঞ্জিন। এই ডিউরেবল এক্সিকিউশন ইঞ্জিন দিয়ে কি করতেছি আমরা, এটাতে যেটা করতেছি সেটা হলো যে আপনার কিছুক্ষণ পর পর আমরা এই প্রত্যেকটা এজেন্ট থেকে কিছু ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট করে বের করে দেখবো যে কোন নোডের কি অবস্থা। যদি কোনো নোডের অবস্থা খারাপ হয় বা 3টা নোড অলরেডি ফুল হয়ে গেছে দেখি, তখন এই টেম্পোরালতে আমরা কি করব, আমরা এডব্লিউএস কে কল দিব। এডব্লিউএস কে কল দিয়ে বলবো যে ভাই তুমি আমাকে আরেকটা EC2 ইনস্ট্যান্স দাও। ও আপনাকে আরেকটা EC2 ইনস্ট্যান্স দিল, ব্যাস সিস্টেম রেডি হয়ে গেল। ঠিক আছে, যখন দেখতেছেন আপনি কিছুক্ষণ পরে দেখতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাজ শেষ, সবগুলোতে কি হয়ে গেছে, সবগুলোতে আর মানে এত নাই, তখন আমার কি করতে হবে, ওই টেম্পোরারি তখন কি করবে, এই প্রত্যেকটা ভিএম কে গ্রেসফুলি শাটডাউন করে দিবে, চেক করবে সে আসলে কোথাও কোনো কিছু চলতেছে কিনা কাস্টমারের। ঠিক আছে, তো টেম্পোরাল হচ্ছে এখানে আপনাকে, এটা হচ্ছে একটা কাইন্ড অফ স্টেটফুল এক্সিকিউশন ইঞ্জিন। ও আপনাকে অর্কেস্ট্রেশনটা দিবে যে ভাই কোন নোটটা অন করতে হবে, কোন নোটটা অফ করতে হবে, এইসব জিনিসপত্র দিবে। ঠিক আছে, এরপর আসতেছে যে আপনি আসলে এই যে এজেন্টের লগ গুলো আসবে, লগ গুলোকে বললাম না একটা রিয়াক্ট লুপ, ওই লগ গুলাকে আপনার নিয়ে কি করতে হবে, আবার এজেন্টের কাছে এলএম এর কাছে পাঠাতে হবে, রাইট? এটার জন্য আপনার কি লাগবে, আপনাকে লগ কালেক্ট করতে হবে না? সো লগ কালেক্ট করার জন্য আবার ইলাস্টিক সার্চ লাগবে। ঠিক আছে, সো এই প্রবলেমটাকে আসলে খুব সুন্দর করে যদি কেউ সলভ করতে পারে, ঠিক আছে, তাহলে ইটস অ্যামেজিং। তারপরে ধরুন কোন ইউজার আপনার সিস্টেমে আসলে কন্টেনার ক্রিয়েট করতে পারবে কিনা, দিস আর এক্সপেন্সিভ রিসোর্স। আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনি চাবেন আপনার ইউজার আপনাকে পে করে, রাইট? সো যেহেতু আপনার কি হয়, যেহেতু হচ্ছে এক্সপেন্সিভ রিসোর্স, সো আপনার আসলে আপনি তাকে অথেন্টিকেট করতে হবে যে আসলে ও আসলেই রিসোর্স ক্রিয়েট করার আছে কিনা, তখন আপনার অথের একটা ব্যাপার স্যাপার থাকে। সো এইখানে এই একটা প্ল্যাটফর্ম বানাইতে গিয়ে আসলে আমাদের অনেকগুলো জিনিসপত্র শেখা হয়ে যায়, এবং ইন্টারনাল সহ, যে আসলে ভিতরে কিভাবে করে কাজগুলো করতেছে। ঠিক আছে, সো তো আমাদের আপনারা এই ল্যাব গুলা করেন, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ফান। বাট এখানে পুরা যে পিকচারটা নেয় আসলে, ইটস এ
fragmented picture আমি বলবো। It will make you guys more curious to know the end result of the system, ঠিক আছে? সো এই জন্য দেওয়া, বাট আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট, বিকজ লাইক আপনি যখন দেখতে পাবেন যে সারা দুনিয়ার যে কোনো ক্লাউড কিভাবে কাজ করে, দ্যাটস আ রিয়েলি লাইক অ্যামেজিং এক্সপেরিয়েন্স। এর ভিতরে বিভিন্ন ক্লাউডে বিভিন্ন রকম আরো প্রোটোকল থাকে, ঠিক আছে, বাট মোর অর লেস বিভিন্ন জায়গায় এই ইন্টারনালস গুলো এভাবে করে কাজ করে। দীপাঞ্জল ভাই কোশ্চেন ছিল, আমি কোশ্চেন নিব এখন। ভাই আমার কোশ্চেন ছিল হচ্ছে যে ওই এফডিবি কি লিনাক্স এর নেটিভ কোনো কম্পোনেন্ট? জি জি নেটিভ কম্পোনেন্ট। ওকে ভাই, তার মানে তো আমরা যদি ডকারের কন্টেইনার লঞ্চ করি সেখানেও এফডিবি অবশ্যই থাকবে। না, এফডিবি যখন আপনি মাল্টি টেনেন্সির ব্যাপার স্যাপার থাকে তখন এটাকে এফডিবি দিয়ে ব্রডকাস্টটাকে বন্ধ করতে হয়। মানে এফডিবি ইজ এ ডিফারেন্ট এই। আচ্ছা, ল্যাব বলে একটা ওপেন করি, আমি এফডিবি ল্যাবটা ওপেন করি, রাইট, টু ডু বেটার। রায়হান, ভিডিও ইজ অলরেডি ইন দ্য ইউটিউব, এম আই রাইট? পোস্ট প্রোডাকশনে কিছু কাজ চলতেছে, বাট হয়ে যাবে আজকেই আর কি, ওকে মানে দেওয়া হয়ে গেছে আই গেস। ওকে, এই এফডিবি নিয়ে ভাই এখানে খুব সুন্দর করে ডিটেইলস করে দেওয়া আছে যে এফডিবি কি একটু কষ্ট হবে সবার প্রথম প্রথম বুঝতে, বাট আই থিঙ্ক ইফ মানে এই যেখানে প্যাকেট এনক্যাপসুলেশন দেখানো হয়েছে, দেখানোর পরে যে ফরওয়ার্ডিং ডেটাবেস নিয়ে এখানে ডিটেইলসে কথা বলা হয়েছে এফডিবি আসলে কি করতেছে। সেই পুরো জিনিসটা আপনাকে করতে হবে এডব্লিউএস এ করার জন্য ভেরি ইজি। আপনি ল্যাপটপ ওপেন করবেন, এখানে জেনারেট ক্রেডেনশিয়াল দিবেন, জেনারেট ক্রেডেনশিয়াল দিলে পরে আপনার এখানে হচ্ছে অটোমেটিক হচ্ছে এডব্লিউএস এর ক্রেডেনশিয়াল জেনারেট হয়ে যাবে। কারো যদি মনে হয় ভাই আমি আমার কম্পিউটারটা মানে আমাদের বেশিরভাগ ল্যাব গুলাই নেটওয়ার্কিং একটু ই টাইপের আর কি, সো মানে নেটওয়ার্কে অনেক সময় অনেকে ইন্টারফেসে 12টা বেজে যায়, ল্যাপটপ মনে করে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সো কেউ যদি এরকম ভয় থাকে তাহলে এখানে ক্লিক করলে পরে আপনার জন্য ভিএস কোড লঞ্চ হয়ে যাবে, সেখানে আপনি এখানে টেস্ট করতে পারেন, হয়তো পুরো ল্যাবটা আপনি এই ভিএস কোডে করতে পারেন, ঠিক আছে। আপনার কম্পিউটারের কোনো ক্ষতি হবে না, কোনো সিস্টেমের কোনো ক্ষতি হবে না, ওকে। পুরো জিনিসটা আপনি এখানে করতে পারেন। সো এই সরি এখানে আমি এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করলে আমাকে এখানে নিয়ে যাবে। দেন হচ্ছে ইউজার নেমটা দিলাম, দেন পাসওয়ার্ড দিলাম। তো আমাকে আপনার সবাই এরকম একটা অ্যাকাউন্ট পাবেন, যে অ্যাকাউন্টে ঢুকে আপনাকে ঠিক এরকম ওখানে যা বলছে ইনস্ট্রাকশন যা দিছে সেভাবে করে আপনাকে নেটওয়ার্কটা বানাইতে হবে। বানালে ব্যাপারে দেন হচ্ছে আপনি আসলে এখানে অলরেডি কোড বেস দেওয়া আছে, ঠিক আছে। আপনি একটু সময় নিয়ে সুন্দর করে বুঝে বুঝে জিনিসগুলো বানাইলে পারে ইট উইল বি ভেরি ফান এক্সপেরিয়েন্স। আপনি পুরো জিনিসটা আপনাকে নিজে বানাইতে হবে, বানায় দেখতে হবে যে আসলে যেমন যে ভিএক্স ল্যান সেট আপ করছে, ঠিক আছে, তারপরে করছে, ঠিক আছে। সো এই ল্যাবটা এরকম। তারপরে ধরুন আমি যদি এটাকে টার্মিনেট করি, দেন এখানে আসলে কিভাবে আপনি আইপি অ্যাড্রেস ম্যানেজ করবেন, এইখানে কোনো অটোমেশন, এই জায়গাটাতে কোনো অটোমেশন দেখানো হয় না, ম্যানুয়ালি দেখানো হয়েছে। আচ্ছা, আমাদের অ্যাপ্রোচ এরকম, আপনি কি জিনিসটাকে ম্যানুয়ালি করবেন, করার পরে অ্যাজ এ ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার আপনি কি করবেন? ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার কি করে আসলে একটা বিজনেস লজিকে কি করে, দে ডু দ্য অটোমেশন, রাইট, ওটাকে কোডিং করে, ঠিক আছে। সো এইখানে একটা প্রবলেমের কি দেখানো হয়েছে, কোডিং করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আইপ্যান, আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কিন্তু এইটার কোনো, আর হচ্ছে ভিএক্স ল্যান, কিন্তু এইটার কোনো কি করা হয়, কোডিং করা হয়নি। সো আপনারা এটা করতে পারেন। এরপর সাথে আর অনেকগুলো অ্যাড অন অ্যাড করতে হয়, ঠিক আছে। তো সেই অ্যাড অনটা আসলে এখানে পসিবল না, বিকজ দোজ আর এগেইন এক্সপেন্সিভ রিসোর্সেস। ওকে, আই থিংক, আচ্ছা হাবিবুর রহমান হ্যান্ড রেজ করছে, প্লিজ ভাই। আসসালামু আলাইকুম, কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যখন এই যে এডব্লিউএস এ কোনো একটা ইনস্ট্যান্স বানাই, তখন তো একটা ইনস্ট্যান্সে রিসোর্স অ্যালোকেট করি, যেমন সাপোজ অনেক বড় বড় আমরা সার্ভার বানাইতে পারি, বাট আমরা তো জানি যে একটা ফিজিক্যাল সার্ভারের লিমিটেশন থাকে, যেমন 16 জিবি বা, কিন্তু ওই এডব্লিউএস এত বড় বড় সার্ভার গুলো কিভাবে বানায় আসলে? এটার ভিতরে আপনি বড় ব্যারমেটাল অনেক বড় বড়, আপনি 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 আই থিঙ্ক 96 জিবি 96 কোর পর্যন্ত ম্যাক্সিমাম লঞ্চ করা যায়। আপনি কত পর্যন্ত লঞ্চ করতে সেটা একটা ক্যাপাসিটি আছে, ইটস নট ইনফাইনাইট, বুঝতে পারছি? জি জি বুঝতে পারছি। মানে আপনার ওর কাছে যে বেয়ার মেটাল গুলো, যে ক্লাসগুলো সে বানায়, যেগুলো ক্লাসগুলো ও আছে, কারণ ওর কাছে আমার একটা বেয়ার মেটাল আছে যেটাতে 1 টেরাবাইট পর্যন্ত র্যাম নেওয়া যায়, রাইট। সো আপনার কখনোই 1 টেরাবাইটের র্যাম এর ভিএম লঞ্চ করতে সে দিবে না,
আপনি ইসি মানে ইনস্ট্যান্সের টাইপ গুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এটা আসলে নট এরকম যে আপনি ইচ্ছা মতো লঞ্চ করতে পারবেন। বুঝতে পারছি কি? জি জি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। এনি মোর কোশ্চেন? আমার একটা ডাউট ছিল আর কি। হ্যাঁ, শিওর। আমাদের যদি হচ্ছে মাল্টিপল ব্রিজ থাকে আর কি ভাই, হ্যাঁ, তো আমাদেরকে তো হচ্ছে মানে ধরুন দুইটা ইউজার আছে বা দুইটা কাস্টমার আছে, তারা মাল্টিপল হচ্ছে টাস্ক কমপ্লিট করতেছে, তো তাদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিএক্সল্যান ইনভোক হইতেছে, তাই না? মানে ভিএনআইডি ডিফারেন্ট ডিফারেন্ট হইতেছে। রাইট রাইট। এখন এই ভিএনআইডি ট্র্যাকটাই কি আমার এফডিবি রাখতেছে? ভিএনএ ট্র্যাকটা রাখতে হবে ডেটাবেজে, এটার জন্য স্পেসিফিক ডেটাবেজ লাগবে। মানে এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের জন্য ইভেন এফডিবি লার্নিং এর জন্য অনেক সময় ডেটাবেজ রাখতে হয়। আমি কি বুঝতে পারছি? মানে এখানে প্রত্যেকটা আইপিএমটা শুধুমাত্র হচ্ছে আইপি অ্যাড্রেস ম্যানেজটা করবে, যে अवेलेबल আইপি গুলা থেকে তাকে হচ্ছে আইপি অ্যাসাইন করবে, আর এফডিবি হচ্ছে তার বাকি যে ডিটেইলস গুলা ইনক্লুডিং ভিএনআই এগুলো হচ্ছে ট্র্যাক রাখতেছে। রাইট। আইপিএম একটা সার্ভিস যার কাজ কি, ওকে রিকোয়েস্ট করবো ভাই তুমি আমাকে একটা আইপি অ্যাড্রেস দাও, রাইট? ও রেসপন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমার কি আসতেছে, ভিএনআই সার্ভিসের কাজ কি হবে, ভিএক্সএল সার্ভিসের কাজ কি হবে, ভাই তুমি আমাকে ভিএক্সল্যান বানায় দাও। ও ভিএক্সল্যান বানাবে এবং এই ভিএনআই সার্ভিসটাকে ভিএনআই আইডিটাকে ডেটাবেজে রেখে দিবে। সো ইটস এ কম্বিনেশন অফ ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং প্লাস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে আমি আসলে ক্লাউডের ভিতরে জিনিসগুলো করতেছি। সো দ্য প্রবলেম ইজ আমরা ট্রেডিশনাল ওয়েতে যখন কোনো প্রবলেমকে দেখি বা আমাদের কারেন্ট সিনারিও যেটা সেটা আমরা ই কমার্স বানানো দেখি, রাইট? বা আমরা হচ্ছে কি বলবো জাস্ট একটা ব্লগ ওয়েবসাইট বানানো দেখি। সো দোজ আর নট চ্যালেঞ্জিং, মানে আপনার ব্রেইনকে ফ্রাই করে না। বাট যখন এইভাবে করে আপনি ব্যাকএন্ড মানে পাইথনের ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টাফ গুলো সেগুলোকে যখন আপনি আসলে এভাবে করে করবেন তখন আসলে মানে ব্রেইন মোটামুটি ভালোই প্যারা খাবে। যখন প্যারা খাবে তখন ওই জিনিসগুলো সারা জীবন মাথার ভিতরে থাকবে। আপনি যখন নিজে প্ল্যাটফর্মটা বানাবেন আপনাকে প্রত্যেকটা কোড যে কতবার রান করতে হবে, সবাইকে যদি বলি যে আপনি চিন্তা করেন আপনি যখন এই প্রত্যেকটা কম্পোনেন্ট রান করাবেন দেখবেন কাজ করে না, ম্যানুয়ালি চালাইলেই কাজ করে না। যখন আপনি কোড বানাবেন তখন আরো কাজ করবে না। সো বারবার রান করতে করতে কোড গুলাকে যখন বারবার ট্রাই আউট করতে করতে পুরো জিনিসটা মাথায় একদম মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, সো এই জন্য আসলে আমরা আসলে এইভাবে অ্যাপ্রোচে করে জিনিসগুলো সাজাচ্ছি। কাকুন ভাইয়ের মনে হয় কোশ্চেন আছে একটা। হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে এই যে এফডিবি যেটা ফরওয়ার্ডিং ডাটাবেস রাউটিং এর ক্ষেত্রে যেমন যেটা হয় যে আমার রিকোয়েস্ট গুলো আমার রাউটিং টেবিলে এসে ও হচ্ছে লুক আপ করতেছে, দেন যদি কোনো ডেস্টিনেশনে মাল্টিপল রাউট আমার রাউটিং টেবিলে থাকে সেক্ষেত্রে আমার বেস্ট রাউটটা ফরওয়ার্ডিং টেবিলে যাচ্ছে, ওকে ফাইন। বাট লেয়ার টু সুইচ এর ক্ষেত্রে যেটা বলতেছেন যে ভিএনআই আইডি, লেয়ার টু সুইচে যে ভিট্যাব ডিভাইসে যে ম্যাক আইডির সাথে পোর্ট বা ইন্টারফেসে যে মানে ভিট্যাবের ইন পয়েন্টটা যে ম্যাপ করে রাখে আর কি, এই ম্যাপ করে রাখার কারণে যে ওর যে জানা ম্যাক অ্যাড্রেস গুলা এটা হচ্ছে ও প্যাকেট পাঠাই দেয়, তখন ব্রডকাস্ট না করে সরাসরি ইউনিকাস্ট করতেছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এইখানে যে আপনি মানে যখন কোনো সুইচ বা ভিটা যখন জানবে না যে মানে ম্যাক অ্যাড্রেস বা পোর্ট অ্যাড্রেস, তখন সেটা মানে সেটা তো ব্রডকাস্ট করে দিচ্ছে। মানে এখানে আমার মানে আপনার ভিএনআইটা কিভাবে আসলে না, আমি ভিএনআই কথা এই জন্য এভাবে করে বলছি যে ভিএনআই কিন্তু আমাকে হেল্প করছে না। ভিএনআই একটা প্রবলেম সলভ করছে। সেটা কি? সেটা হচ্ছে ও হচ্ছে জাস্ট আমাকে ওভারঅল নেটওয়ার্কিংটা দিচ্ছে, রাইট? এক সার্ভার থেকে এক নোড থেকে আরেক নোডে আমি কেমনে ট্রান্সপোর্ট করব সেটা আমাকে সে দিচ্ছে, সে ইরেসপেক্টিভ অফ কোন নেটওয়ার্কের ভিতরে আমি আছি। আর এফডিবি হচ্ছে আমাকে ওই ইনফরমেশনটা দিচ্ছে আসলে যে ভাই ব্রডকাস্ট করা লাগবে না, তুমি এই এজেন্টের কাছে ডাটা পাঠাও, এজেন্ট পাঠাই দিবে, রাইট? আমি এফডিবি তে যদি না বলে দেই, পয়েন্টটা বুঝেন, এফডিবি আসছে কেন? এফডিবি আসছে অ্যাজ এ ডিসকভারি ডেটাবেস, রাইট? যে ভাই তুমি এই দিকটা না এভাবে করে যাও তাহলে তোমার কি হবে, তুমি নোট মানে তুমি যেখানে যেতেছো সেখানে তুমি পাবা। তো আমাদের পয়েন্ট হলো যে এফডিবি আমরা অ্যাড করছি, এফডিবি দেখাইছি যে এফডিবি দিয়ে এইটাকে সলভ করা যায়। ঠিক আছে, আপনি যে প্রবলেমটা বলছেন সেই প্রবলেমটা আমরা এফডিবি দিয়ে সলভ করে দেখাইছি। আমি কি বুঝতে পারছি এখন ভাই? মানে আমি আসলে যে আপনার ব্রডকাস্ট যে ও করতেছে না মানে করবে না, মানে সেক্ষেত্রে তো হচ্ছে আমার এখানে ভিট্যাপের হচ্ছে জানতে হবে যে ভাই আমি হচ্ছে তোমাকে হচ্ছে প্যাকেট পাঠাতেও পারবো, কিন্তু আমার জন্য ম্যাক পোর্ট অ্যাড্রেস আমাকে দিবা, না হলে হচ্ছে আমি ব্রডকাস্ট করবো, আর যদি দাও তাহলে হচ্ছে ইউনিকাস্ট করবো। রাইট। বাট হ্যাঁ, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে ব্রডকাস্টটা হচ্ছে পাঠাবে না, এখানে ভিএনআই এর সাথে আসলে আমি ওই জিনিসটা আসলে ক্লিয়ার না।
ভিএনআই কি দিচ্ছে? মাল্টি টেনেন্সি দিচ্ছে, রাইট? হ্যাঁ ভিএনআই একটা প্রবলেম সলভ করছে, সেটা হচ্ছে ভিএনআই এর কাজ এই ব্রডকাস্টিং প্রবলেম সলভ করা না। আইপিএম এর হ্যাঁ আইপিএম এর কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসের যেই মানে আইপি লিজিং সিস্টেমটা বানায় দেওয়া, রাইট? ভিএক্সএলএন এর কাজ কি? ওভারঅল নেটওয়ার্কিং ক্রিয়েট করা। কিন্তু আমার এই যে ব্রডকাস্টিং প্রবলেম তো ভিএনআই সলভ করবে না, ভিএক্সএলএন সলভ করবে। সলভ করবে কে? সলভ করবে এফডিবি। এবার মেক সেন্স করতেছে? মানে প্রত্যেকটা লেয়ারে একটা প্রবলেম ফেস করতেছি, সেই প্রবলেমটাকে আমরা হচ্ছে তখন ম্যাপ করার চেষ্টা করতেছি। ভাই জাস্ট একটা জিনিস, ওই যে এফডিবি তে যদি আমরা মানে জানি এত সিম্পল হয়তো না, বাট তারপরও আমি একটু ওভার সিম্পলিফাইড করে বলতেছি, যদি আমরা এফডিবি তে কোনো এন্ট্রি দেই, বেসিক্যালি এফডিবি তে এন্ট্রি দিবেও তো সম্ভবত আইপিএম, কারণ ও তো আইপি ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? তো ও তো যতগুলো নোড আছে সেম নেটওয়ার্কে, যখন মানে ডিফারেন্ট নোডের সেম ব্রিজে, মানে সেম নেটওয়ার্ক সাবনেটের ব্রিজে যখন আইপি ক্রিয়েট করতেছে, তো আইপি তো ওই নিশ্চয়ই ক্রিয়েট করবে, তাই না? আইপিএম বা ক্রিয়েট করার জন্য ইনস্ট্রাকশন দিবে। আইপিএম এর কাছে রিকোয়েস্ট করবেন, ভাই আমাকে একটা আইপি দাও, ও তো আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিবে। তার মানে ভাই কাইন্ড অফ ডিএইচসিপি সার্ভার। ডিএইচসিপি সার্ভার হচ্ছে লোকালাইজড মানে কি? আপনি যদি এইখানে একটা কন্টেনার লঞ্চ করেন, সেখানে ডিএইচসিপি সার্ভার যদি থাকে, তাহলে ও কি করবে? ও ওখান থেকে আপনাকে আইপি। হ্যাঁ, কিন্তু এটা লোকালাইজ না, এটা হচ্ছে গ্লোবাল। মানে হচ্ছে ও কোন নোডের কাকে কোন ব্রিজে কাকে কোন আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে সেটা সে জানে বলে সে যদি আপনাকে রিপ্লাই দিচ্ছে, তখন সে কি করতেছে? তখন ভাই ও ইউনিক আইপি ক্রিয়েট করতেছে, ইউনিক আইপি ক্রিয়েট করতে পারতেছে। নাহলে কি হতো? এখানে একটা আইপি অ্যালোকেট করে দিয়েছেন, কিছুক্ষণ পরে দেখতেন যে সব নেটওয়ার্ক সব উল্টাপাল্টা হয়ে গেছে, ডুপ্লিকেশন হইতো আইপি। ঠিক আছে, আইপিএমটা হচ্ছে এখানে গ্লোবাল একটা সার্ভিস। এখন আইপিএম এর রিকোয়েস্টটা কে করবে? মানে আইপিএম কে তো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে যে আমাকে আইপি ক্রিয়েট করে দাও, তাই না? হচ্ছে ওই এজেন্ট গুলা মনে হয় করবে, যে শুরুর যে এজেন্ট। রাইট। এটা কি ভাই ওই যে রেড কালারের এজেন্ট, যেটা কিনা আমরা হ্যাঁ রেড কালার এজেন্ট। আমরা কিভাবে ডিজাইন করব এটার উপর এরকম হইতে পারে, আমি রিকোয়েস্টটাকে বানাই, আমি আমার এই এজেন্ট গেটওয়ে এপিআই গেটওয়ের কাছে আসলো, আমাকে একটা কি দাও, একটা স্যান্ডবক্স দাও বা দুইটা স্যান্ডবক্স দাও। তো এই স্যান্ডবক্সের রিকোয়েস্টটা যে কোনো এজেন্টের কাছে করার আগে এপিআই গেটওয়ে কি করে পুরো রিকোয়েস্ট জেসনটাকে বানাবে, যে ভাই তুমি এটা করো। তো জেসন রিকোয়েস্ট বানানোর আগে তার আগে কি করতে হবে? কাকার সাথে কথা বলতে হবে, আইপিএম এর সাথে কথা বলবে, রাইট? তারপর স্কেডিউলার সার্ভিসের কাছে কথা বলবে। স্কেডিউলার সার্ভিসের কাজ কি? কোন নোডে যাবে? আইপিএম কিন্তু স্কেডিউলিং বলবে না। না, বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ ভাই, ওটা তো বুঝতে পারছি যে স্কেডিউলারের কাছে রিকোয়েস্ট করবে, স্কেডিউলার সেরকম একটা এফিশিয়েন্ট সার্ভার সিলেক্ট করে দিবে। আইপিএম কি দিবে? এইবার এপিআই গেটওয়ে আবার ওই সিলেক্টেড সার্ভারে রিকোয়েস্ট করবে। হ্যাঁ, আইপিএম হচ্ছে তাকে আইপি অ্যাড্রেস দিল। আচ্ছা, এবার একটা সার্ভিস লাগবে না, যেটা হচ্ছে তাকে হচ্ছে ভিএক্সল্যান বা নেটওয়ার্ক ওভারলে নেটওয়ার্ক দিবে, ওভারলে সার্ভিস। বুঝছেন? এপিআই গেটওয়ের কাছে আপনার কাছে যখন রিকোয়েস্ট আসলো, সেই রিকোয়েস্টটাকে সে কি করতেছে? মাল্টিপল সার্ভিসের কাছে রিকোয়েস্ট করতেছে, করে সে অ্যাগ্রিগেট করে রিকোয়েস্টটা বানায়, তারপর স্পেসিফিক এজেন্টের কাছে কি করতেছে? পাঠাচ্ছে। বুঝতে পারছেন? এই যে ওভারলেটা কি আমাদের আলাদা করে ডিপ্লয় করতে হবে, মানে ভিএক্সল্যান? হ্যাঁ, ওভারলেটা আলাদা করে ডিপ্লয়। ওভারলেটা সার্ভিস থাকবে, যার কাজ হলো আপনি যখন ওকে কল দিবেন, ঠিক আছে, কিছু একটা করবে। কি করতে পারে? সে হয়তো এজেন্টের কাছে কল দিতে পারে, ঠিক আছে, অথবা আপনি এপিআই গেটওয়ে থেকে ওভারলেতে কল দিলেন, ওভারলে এজেন্টকে সবগুলো এজেন্টকে কল দিল। কারণ এটাকে আপনি কেমনে ডিজাইন করবেন? এটা কিন্তু সিস্টেম ডিজাইনের কোশ্চেন। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য কি কি লাগবে? ডিফারেন্ট সার্ভিস লাগবে, এবং ডিফারেন্ট সার্ভিসের ডিফারেন্ট ফাংশনালিটি ডিফারেন্ট ভাবে ডিজাইন করতে হবে। যেমন ধরেন আইপিএম ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। সেটা কি? একটা ডেটাবেস, একটা কার্ড, রেস্ট এপিআই, রাইট? স্কেজুলার ইজ নট ভেরি, কি বলবো, স্কেজুলার কিন্তু ভেরি ইজি না। কারণ স্কেজুলারের কাজ কি? প্রত্যেকটা এজেন্টের ডাটা কালেক্ট করতে হবে। তাহলে ওখানে কোন ডাটাবেস ইউজ করতে হবে? একটা টাইম সিরিজ ডাটাবেস ইউজ করতে হবে, রাইট? টাইম সিরিজ ডাটাবেস ইউজ করতে হবে যাতে এজেন্টের কার নোডের কোন নোডের কার সিপিইউ র্যাম কত, সেটা সে কালেক্ট করে এখানে রাখতে পারে। আপনি ওই টাইম সিরিজ ডাটাবেস যখন কোয়েরি করবেন, বেসড অন দ্যাট কোয়েরি আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, আমার এই এজেন্ট ফাঁকা আছে, আমার এখানে কন্টেনার লঞ্চ করা যাবে। তাহলে আপনার কি হলো? আইপিএম এর প্রবলেম সলভ হলো, স্কেডিউলিং এর প্রবলেম সলভ হলো, না হচ্ছে ওভারলে। আপনি কন্টেনার লঞ্চ করলে আপনার নেটওয়ার্কিং লাগবে না? অবশ্যই। এপিআই গেটওয়ে তখন কি করলো? এখন তো ওভারলেকে বললো, ভাই দেখো এত তখন নেটওয়ার্কিং এক্সিস্ট করে না, তুমি মাল্টিপল নোডে, ধরেন আপনার এখন 50টা নোড আছে, 50টা নোডে সে যদি এরকম প্রত্যেকটা নোডে যদি এরকম ব্রিজ করে তৈরি করা শুরু করে, ইজ ইট এ গুড আইডিয়া? না। না ভাই। তাহলে ওভারলে সার্ভিস কেমন ডিজাইন করতে হবে? ঠিক আছে, আমি ভাই
3টা নোডে হাইলি অ্যাভেলেবল করার জন্য 3টা নোডে কি ডিপ্লয় করব, 3টা নোড সিলেক্ট করব, 3টা নোডে আমি কি বানাবো, ভিএক্সল্যান ব্রিজ বানাবো, এবং 3টা নোডের মাঝখানে কানেক্টিভিটি ক্রিয়েট করবো। কেমন কানেক্টিভিটি ক্রিয়েট করবো? ভিএক্সল্যান দিয়ে। ভিএক্সল্যান, হ্যাঁ, এখন ওভারলে দেখলো যে ভিএক্সল্যান দিয়ে কানেক্টিভিটি করার আগে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা ফরওয়ার্ডিং ডেটাবেস করতে হবে। তাহলে কি করবে? সে ব্রডকাস্টিং করবে, তাহলে এফডিবি সার্ভিস লাগবে। বুঝতেছেন ভাই? এখন ভাই এই যে এফডিবি সার্ভিস, হ্যাঁ, এটা হচ্ছে ওই প্রত্যেকটা যে মেশিন ভিএম, কন্টেইনার না ভিএম এ সে ইনস্ট্রাকশন দিবে যে তোমার এফডিবি তে এই জিনিসগুলা ইনক্লুড করো, যেগুলাকে সে মানে যেগুলো হচ্ছে ব্রডকাস্টিং করবে না। যদি রিকোয়েস্ট ইনিশিয়েট করি সেগুলো ব্রডকাস্টিং করবে না। এটা হচ্ছে এফডিবি সার্ভার কমান্ড দিবে। রাইট, বুঝতে পারছি। এফডিবি সার্ভার হচ্ছে, আপনি এফডিবি সার্ভারটা ঠিক না, এফডিবি সার্ভার হচ্ছে সার্ভিস আর কি, এফডিবি সার্ভিস, যার কাছে আপনি বলবেন যে ভাই আমার এই হেল্পটা লাগবে, করে দাও, ও করবে। এখন এবার নতুন একটা কনসেপ্ট হচ্ছে ভাই এগুলোতে আপনি করবেন, এগুলো সব কিন্তু স্টেটফুল অপারেশন, ডিউরেবল অপারেশন, হয় হইতে হবে অথবা কি হইতে হবে, রোল ব্যাক করতে হবে। রাইট, হয় হইতে হবে না রোল ব্যাক করতে হবে, নাহলে নেটওয়ার্ক পুরো কি হয়ে যাবে, একদম ভাই জগা খিচুড়ি হয়ে যাবে আর কি, জগা খিচুড়ি হয়ে যাবে। তো সেটার জন্য আবার তখন কি আমরা তখন টেম্পোরাল নিয়ে আসতেছি। তো টেম্পোরাল ভাই আমার এখানে একটা ডাউট আছে আর কি ভাই। আপনার হচ্ছে ধরেন আপনি যে বললেন না যে যদি 50টা নোড থাকে, এখন ধরেন আমি 2টা কন্টেনার লঞ্চ করলাম, একটা হচ্ছে যে ফার্স্ট এপি আর একটা হচ্ছে পোস্টগ্রেস এর। এখন আমার তো ধরেন অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে 2টা নোডে 2টা কন্টেনার গেল, তাই না? আমার তো বাকি 48টা নোড ব্যবহার হবে না, তখন ওই 2টা নোডের 2টা কন্টেনারের জন্য একটা ভিএক্সল্যান তৈরি হইতেছে না? রাইট, হ্যাঁ তৈরি হবে। হ্যাঁ, তার মানে এতগুলো ভিএক্সল্যান আসলে কয়টা কন্টেনার লাগতেছে, এবং প্রত্যেকটা ভিএক্সল্যান এর হচ্ছে ভিএন আইডি থাকতেছে, মানে এই পুরো জিনিসটা কি আলাদা করে ওভারলে ম্যানেজ করে? হ্যাঁ, ভিএক্সল্যান তো ওভারলে মানে এই যে আমাকে তো কি করতে হয় যে ধরেন একটা আমি যখন ধরেন ডকার কম্পোজ আপ করলাম, তখন দেখা গেল যে হচ্ছে 2টা ডকার কম্পোজ না, মানে আমি যেভাবেই করি 2টা ডিফারেন্ট নোডে যদি 2টা কন্টেনার চাই, তার জন্য যে ব্রিজটা ক্রিয়েট হইছে, আমার কিন্তু ওই 2টা ব্রিজের মধ্যে ভিএক্সল্যানটা তৈরি করা লাগতেছে। রাইট, এখন এত কিছু হচ্ছে, তাহলে এটা কেমনে ম্যানেজ হয় যে আমি মানে এই ট্র্যাকটা কিভাবে রাখতেছে যে আমার এই ব্রিজের জন্য এই ভিএক্সল্যান বা এটা ইনভোক কিভাবে হইতেছে? প্রতিটা জিনিসের জন্য এরকম আলাদা করে সার্ভিস লিখতে হয়, ঠিক আছে? প্রতিটা জিনিসের জন্য আলাদা করে সার্ভিস লিখতে হয়, যার কাজ হচ্ছে মানে কোশ্চেনটা শুরু হয়েছে এখান থেকে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুই জিজ্ঞেস করতেছিস যে ট্র্যাকটা কিভাবে রাখবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ট্র্যাকটা কিভাবে রাখবো। তাহলে আমাকে একটা সার্ভিস বানাইতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে যে কি করতে পারে, যে আসলে কোন নোডে কি হয়েছে, ওভারলে সার্ভিসের কাছে কাজ, ওভারলে সার্ভিস আসলে কাজটা কি, ও একটা ক্রাড, বাট দ্য ডিফারেন্স ইজ ও জানে কোন নোডে আমি কয়টা ভিএক্সল্যান বানাইছি, কেমনে বানাইছি, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। যেমন দেখেন একটা নোড যখন ডিলিট হয়ে যাবে তখন কি করতে হবে, এই ওভারলে সার্ভিসে কল দিতে হবে, রাইট, এফডিবি কে কল দিতে হবে, তারপরে কি আইপিএম কে কল দিতে হবে, স্কেজুলারে কল দিতে হবে, যাতে ওরা তাদের ডেটাবেসে কি করতে পারে, আপডেট করে দিতে পারে আর কি। যে এখন কারেন্ট সিচুয়েশন এরকম। সো এইখানে আসলে ইটস এ কমপ্লিকেটেড অর্কেস্ট্রেশন, ঠিক আছে? আমরা মাইক্রো সার্ভিস একটা খুবই বিখ্যাত প্যাটার্ন যে পড়ি না, যেটা কি বলে অর্কেস্ট্রা থাকে, যে দীপাঞ্জন ভাই কি বলে ভুলে গেছি ভাই, বিএফএফ না, অর্কেস্ট্রেটর থাকে যেখানে হচ্ছে অর্কেস্ট্রেট করে করে সে বিভিন্ন সার্ভিসকে অর্কেস্ট্রেট করে, এর প্যাটার্নটার নাম কি আসলে আমি ভুলে গেছি। আচ্ছা, মাইক্রো সার্ভিসের একটা কমন প্যাটার্ন সিকিউরিটি তো মানে না, সিকিউরিটি না, আচ্ছা ফরগেট ইট। সো যে কোনো জায়গায় একটা অর্কেস্ট্রেটর লাগে, যে অর্কেস্ট্রেটর কি করে, সে অর্কেস্ট্রেট করে যে আসলে কার পরে কাকে কল দিতে হবে। সো আমরা হচ্ছে টেম্পোরাল ইউজ করে এই অর্কেস্ট্রেশনটা করব, ঠিক আছে? পপ আপটা একটু করে দেব, স্মল পপ আপ। সরি, রাইট। সো আমরা টেম্পোরাল দিয়ে অর্কেস্ট্রেশন করব, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, ঠিক আছে? সো আসলে ইটস এ ভেরি কমপ্লিকেটেড। প্রথমে যখন আমরা দেখলাম ইটস ওয়াজ এ ভেরি ইজি প্রবলেম, বাট যখন আস্তে আস্তে বিভিন্ন ফিচার অ্যাড হলো, ইট বিং লাইক এটা একটা কাইন্ড অফ একটা ভেরি কমপ্লিকেটেড একটা বিজনেস ফ্লো হয়ে গেল, যারা প্রত্যেকটা সার্ভিসে একটা স্পেসিফিক রেসপন্সিবিলিটি থাকে। আবার যখন আমরা সার্ভিসগুলোতে স্কোপ ডাউন করবো, ফিচার যখন একটু করবো, তখন দেখবো প্রত্যেকটা সার্ভিসকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কি দিতে হবে, রেসপন্স দিতে হবে না, রাইট? মানে হচ্ছে আইপিএম কে এত সেকেন্ডের ভিতরে রেসপন্স দিতে হবে, স্কেজুলার কে এত সেকেন্ডের ভিতরে রেসপন্স দিতে হবে। আবার এইখানে হয়তো ওয়েব সকেট ইমপ্লিমেন্ট করতে হবে, ওয়েব সকেট ইমপ্লিমেন্ট করতে হবে কেন, বা সার্ভার সাইড রেন্ডারিং ইউজ, সরি এসএসই মানে সার্ভার সাইড ইভেন্ট যেটা, সেটা ইউজ করতে হবে কেন, কারণ এজেন্ট যখন এপিআই গেটের সাথে কথা বলবে, সো এজেন্ট যখন কন্টেনার লঞ্চ করবে, তখন তো আমি আসলে আমার ওই ইকে মানে রেসপন্সকে আটকে রাখতে পারবো না,
তার স্টেট গুলো পাঠাইতে হবে, তাই না? ক্রিয়েটিং, ঠিক আছে, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক ক্রিয়েশন ডান, এরকম করে ইভেন্ট গুলো পাঠাইতে হবে। তো এখানে তো আমার কি থাকবে, এখানে তো আমার ওয়েব সকেট থাকবে, কিন্তু তাহলে মাঝখানে এই স্টেট গুলো আমি কোত্থেকে পাবো? আমি কি এজেন্টকে ডাইরেক্ট কল দিব, নাকি আমার আসলে কোনটা এপিআই লেয়ার থাকবে? এরকম অনেকগুলো কোশ্চেন তখন চলে আসে, ঠিক আছে? সো ওই কোশ্চেন গুলো আসলে তখন ওই কোশ্চেন গুলো সলভ করতে গেলেই মোটামুটি অনেক কিছু, মানে অনেকগুলো জিনিস, অনেকগুলো নলেজ অটোমেটিক অ্যাগ্রিগেট হয়ে যায়, ঠিক আছে? ওকে, তার মানে ভাইয়া এই এজেন্টটা হচ্ছে আমরা চিন্তা করতেছি নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনের যে ইনকামিং আউটগোয়িং ট্রাফিক আমরা মেইনটেইন করি, মানে ওইটা হিসেবে চিন্তা করতে হবে, নট এসডিএন না, এই এজেন্টটা হচ্ছে একটা পাইথন এজেন্ট, যাকে বলবেন তুমি এপিআই গেট হচ্ছে একটা গ্লোবালাইজ, ওর কাছে তুমি কল দিলে পারে, ও তখন সিলেক্ট করে একটা এজেন্টকে কল দেয়। এজেন্টের কাজ হলো ওকে যেসব জিনিসপত্র করতে বলে সেগুলো করা। এজেন্টকে আমি কম্পেয়ার করতে পারি, কিউবলেট আছে না কুবারনেটিসে, কিউবলেট, যাকে যদি বলা হয় যে একটা কন্টেনার লঞ্চ করে, তো সে কি করে? একটা সে কন্টেনার, হচ্ছে আমাদের হয়ে মানে কন্টেনারগুলোকে লঞ্চ করে দেয় আর কি, যে এসডিকে ইউজ করে। রাইট, ঠিক সেম ওয়েতে এখানে আমি এই এজেন্টের কাজ এইটা, আর এই এজেন্ট কিন্তু সেটা কিন্তু ভিএক্স, সরি ই এজেন্ট, ভিটেপ বলে আর কি, ভিটেপ বলে, এটাকে ভিটেপ বলি আর কি। এটার কাজ হচ্ছে ওভারলে প্রবলেম সলভ করা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, প্রত্যেকটা এখানে অনেকগুলো প্রবলেম, অনেকগুলো প্রবলেমকে সলভ করার জন্য অনেকগুলো সলিউশন দরকার আর কি, ঠিক আছে? কেউ মনে কোশ্চেন করছে? ভাই আমি আসলে হ্যান্ড রেজ করছিলাম। তো ভাই এই যে প্রত্যেকটা মানে ভিএম এ এই যে ভিটেপ গুলো থাকতেছে, ভিটেপ গুলোকে তো আমরা বলতেই পারি যে এটা হচ্ছে একটা এজেন্ট, তাই না? আপনি বলতেইছিলেন একটু আগে। হ্যাঁ, এটাই যে নেটওয়ার্কিং এজেন্ট, রাইট। এখন এই ভিটেপ যে কমিউনিকেট করে হচ্ছে ভিএক্স লাইনের সাথে, তাই না? না, এই ভিটেপটা হচ্ছে টানেল এন্ড পয়েন্ট বলে, ভিটেপ মানে ভার্চুয়াল টানেল এন্ড পয়েন্ট। মানে হলো এই ভিটেপটা আসলে একটা এজেন্ট যে কি করে, অন্যান্য ভিটেপের সাথে কি করে, কথা বলে, মানে পাইপ সেটআপ করে আর কি, রাইট, ইনফরমেশন করে। ইনফরমেশন। তার মানে ভাই আপনি একটু আগে বলতেছিলেন যে এরা একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ারিং করে, তার মানে এদের যে রাউটিং টেবিল, যদি আমি বলি মানে সিম্পলি ধরেন রাউটিং টেবিল, এখন এই রাউটিং টেবিলটা কি প্রত্যেকজনের কাছে, মানে নেটওয়ার্কে যে কয়জন আছে আর কি, সবার কাছে রেপ্লিকেটেড থাকে? এদের আসলে রাউটিং টেবিল থাকে না, ভিটেপের কাজ হচ্ছে ইনফরমেশন, ভিটেপের কাজ কি বললাম, ইনফরমেশন রাখা, ঠিক আছে? এবং এই রাউটিং টেবিল লিনাক্সের রাউটারের কাছেই থাকে, লিনাক্সের যে রাউটিং টেবিল সেখানেই থাকে, বুঝতে পারছি? আমি এক্সপেক্ট করতেছিলাম যে ভিএনআই আইডি গুলো আছে না, তো এই ভিএনআই আইডি গুলোতে যখন আমরা নেটওয়ার্ক প্যাকেট পাঠাবো, তখন হচ্ছে একজন ভিটেপ আরেকজন ভিটেপের মানে সাথে ওই ম্যাপিংটা করতে পারবে, ওই রাউটিংটা করতে পারবে যে এই ভিএনআই আইডি ইজ ট্রাইং টু টক উইথ সাম আদার ভিএনআই আইডি। এইটা ভাই লিনাক্সের ভিতরে আপনি যেগুলো জিনিসপত্র বলছেন বাই ডিফল্ট এই ভিএক্সল্যান এর যে প্রোটোকল ডেফিনিশন, তার মধ্যে ভিএক্সল্যান এর আরএফসি আছে। তার মানে ভাই এইটা আমাদের মানে একদম স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করা কিছু নাই, এটা কার্নেল এপিআই আছে আর কি, রাইট? এই যে ভিএক্সল্যান আরএফসি, আপনি যদি এটা পড়েন, এটা পড়লে পরে দেখবেন যে এখানে আমি যা যা বলছি, আই থিঙ্ক এখন ইজি হবে পড়তে গেলে পারে, যে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোটোকলটা কেমনে লেখা হয়েছে না হয়েছে। এই দেখেন, এই যে সার্ভার লেয়ার 3 নেটওয়ার্ক, এই যে মাল্টিপল ভিএম লঞ্চ করছে, ঠিক আছে? প্রত্যেকটা একটা কি আছে দেখেন, ভিটেপ আছে, আচ্ছা তো দেখেন এখানে কি বলতেছে, ভিএক্সল্যান ডিপ্লয়মেন্ট ভিটেপ অ্যাক্রস এ লেয়ার 3 নেটওয়ার্ক। লেয়ার 3 নেটওয়ার্ক মানে কি, মাঝখানে কি আছে? লেয়ার 3 নেটওয়ার্ক হচ্ছে মাঝখানে হচ্ছে আছে, কি বলে এটাকে, রাউটার আছে না, মাঝখানে হচ্ছে রাউটার আছে, ঠিক আছে? লেয়ার 3 মাঝখানে যেহেতু রাউটার আছে, লেয়ার 2 হইতে পারে সুইচ, এই যে তখন হচ্ছে মাঝখানে কি আছে, সুইচ আছে আর কি, সরি ভিএক্সল্যান গেটওয়ে এখানে, সরি। ভালো কথা, আমাদের কি ভাই আসলে গেটওয়েটা লাগবে? ভিএক্সল্যান গেটওয়ে ডিজাইন করবো, আচ্ছা যাই হোক, আমাদের এই জিনিস পড়ার জন্য এখনো কোনো এআই এজেন্ট নাই, রাইট? এই সব জায়গায় নাই, রাইট? থাকা উচিত না? আরএফসি তো আমরা সবাই পড়ি, রাইট? মোটামুটি আরএফসি সবারই পড়তে হয়, এইটা পড়ার জন্য কোনো এআই এজেন্ট নাই। ওকে, দ্যাটস ইট। ভাই আমি একটু বলি দিবাঞ্জল ভাই, মানে আমি যতটুকু বুঝতে পারছি আর কি, যে আপনার যখন আপনি একটা প্যাকেট মানে ফরওয়ার্ড করা ট্রাই করেন, মানে পাঠান, বুঝছেন? তো এটা তো আগে হচ্ছে আপনার যে ব্রিজের কাছে যায়, ডকার ব্রিজের কাছে যাবে, রাইট? ওই ডকার ব্রিজটা কিন্তু হচ্ছে আপনার ভিএক্সল্যান যে প্রোটোকলটা আছে
বা ভিটেপ ওটার সাথে বাইন্ড থাকে, আমরা যখন ম্যানুয়ালি এটাকে বাইন্ড করে দিই। তো আচ্ছা। ভিটেপ কি করে আপনার প্যাকেটটাকে না এনক্যাপসুলেট করে উইথ সাম এক্সট্রা হেডার্স, লাইক ধরেন হচ্ছে আপনার ডেস্টিনেশন কোথায় যাইতে পারে এটার একটা মানে হেডার নিয়ে, বা কোন নোডে যেতে পারে এক্সট্রা কিছু হেডার নিয়ে এটাকে এনক্যাপসুলেট করে। দেন প্যাকেটটা কিন্তু ইভেনচুয়ালি আপনার প্রাইমারি যে ইন্টারফেসটা আছে ওই যে ETH0 বা ENX0 যেটা, এটা দিয়ে প্যাকেটটাকে পাঠায়। তো এটাকে হচ্ছে আমরা বলতেছি কি ওই যে ওটা আবার কিভাবে রিচ করতেছে, লেয়ার 3 ধরে রিচ করতেছে। মানে ধরেন আমরা যদি রাউটার একটা নোড একটা নোডের সাথে কানেক্টিভিটি কেমন হয়, রাউটারের সাথে কানেক্টেড হইতেছে, রাইট? তো এটা তো লেয়ার 3, তো ডাটা যাচ্ছে লেয়ার 3 বাট রিচ করতেছে কিন্তু ব্রিজ টু ব্রিজ, মানে লেয়ার 2 টু লেয়ার 2। হ্যাঁ, এন্ড দেন আরেকবার ভিটেপ কি করে ডিক্যাপসুলেট করে আরেকটা নোড। তো মেইনলি ভিটেপটা এনক্যাপসুলেট আর ডিক্যাপসুলেট করে, বাট এক ভিটেপ আরেক ভিটেপের সাথে যেন মানে কনফ্লিক্ট না হয় এই জন্য ভিএনআই অর্থাৎ একটা নেটওয়ার্ক আইডেন্টিফায়ার থাকে আর কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তো এই যে লেয়ার 2 এর মধ্যে কমিউনিকেট হইছে ওভার দ্য লেয়ার 3, এটাকে আমরা বলতেছি আর কি স্ট্রেচিং করা, যে ওভারলে হইতেছে আর কি জিনিসটা। আসলে এই আমি বুঝতে পারছি, ভার্চুয়াল এক্সটেন্ডেড ল্যান আর কি, রাইট, বাট লেয়ার 3 দিয়ে আর কি। মানে লেয়ার 3 থাকুক কোনো প্রবলেম নাই। প্রবলেম যেটা হয়েছে আসলে এইসব প্রত্যেকটা জিনিসে আসলে ডিটেলসে অনেক কিছু করা দরকার আর কি, মানে বোঝা দরকার। এটা তো আসলে 1 ঘন্টা আমাদের 1 ঘন্টা সেশন বা 1.5 ঘন্টা সেশনে পসিবল না। এটা দিয়ে এই যে প্রবলেম ভাইয়া বলছেন এটা দিয়ে তো সারাদিন কথা বলা যাবে, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে পুরো অর্কেস্ট্রেটরটা আসলে কিভাবে মেইনটেইন হয়। হ্যাঁ, পুরো অর্কেস্ট্রেটরটা কিভাবে মেইনটেইন হয়, দ্যাটস রিয়েলি অ্যামেজিং একটা প্রবলেম। কারণ হচ্ছে যে আমরা যখন AWS এ ECS কন্টেনার লঞ্চ করি এইসব জিনিসগুলাই হয়। কেউ যদি ECS এ ঢুকে দেখে যে কি হচ্ছে, এই ঘটনাগুলোই ঘটে। কুবারনেটিসের কথা যদি বলি, কুবারনেটিসে কিন্তু এইসব জিনিসই আছে। এপিআই গেটওয়ে আছে। কেন এপিআই গেটওয়ে আছে? এপিআই গেটওয়ে হচ্ছে কাজ কি, আমরা যখন কিউবসিটির গেট পডস দেই ওইটা কিন্তু এপিআই সার্ভারের কাছে যায়। এপিআই সার্ভার তখন কি করে, সে কথা বলে ডেটাবেজের কাছে। ডেটাবেজ কোনটা? ETCT, রাইট? ETCT থেকে তারপর রিকোয়েস্টটা কোথায় যায়? এপিআই সার্ভার রিকোয়েস্ট কোথায় পাঠায়? স্কেজুলারের কাছে পাঠায়। স্কেজুলার তখন স্কেজুল করে বলে দেয় তুমি এই নোডে যাও। তারপরে এপিআই সার্ভার কি করে? এজেন্টের কাছে পাঠায়। প্রতিটা এজেন্ট কিছুক্ষণ পর কি করে? রিপোর্ট করে। কার কাছে? এপিআই গেটওয়ের কাছে। এপিআই গেটওয়ে সেই রিপোর্টিংটা পর কোথায় স্টোর করে? ইটিসি ডেটাবেজে, তাই না? সো এইরকম মাল্টিপল ফ্লো আছে। আপনারা সবাই সেই ফ্লো গুলো একটু দেখে এদের সাথে মিলার চেষ্টা করেন, দেখবেন যে কাইন্ড অফ কুবারনেটিস এইভাবে করে কাজ করে। তার মানে এটা আমরা মানে পরিধি স্পেসিফিকলি আমরা পুরো টিমটা এটা পিছনে ফোকাস করতেছি কেন? সারা দুনিয়াতে যে ক্লাউড ইনোভেশন হয়েছে এখন পর্যন্ত তা মোটামুটি ক্লাউড ইনোভেশন সামারাইজেশন ঠিক এই জায়গাটাতে। এরপর যা হয়েছে এগুলো হচ্ছে স্পেশালাইজ ইউজ কেস বাই কেস প্রবলেম। বাট আপনি জেনারেলাইজ যদি বলেন দিস ইজ হাউ যে কোনো অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্ম ওয়ার্কস। কন্টেনার অর্কেস্ট্রেশন হতে পারে, ভিএম অর্কেস্ট্রেশন হতে পারে, ম্যানেজ ডেটাবেজ হতে পারে। চিন্তা করেন আপনারা, জাস্ট আমি আপনার এখানে বলি, ধরেন আপনাকে আমি বললাম যে এই প্ল্যাটফর্মের উপরে আপনি একটা ডেটাবেস প্ল্যাটফর্ম বানান, ম্যানেজ সার্ভিস। পসিবল কিন্তু কেমনে? আপনি কন্টেনার লঞ্চ করবেন, ঠিক আছে, আপনি জুসএফএস নামে একটা টুল আছে যেটা দিয়ে এই এসসি বাকেটকে মাউন্ট করা যায় কন্টেনারের সাথে। আপনি একটা ফোল্ডারে মাউন্ট করে দিবেন এবং আপনার আরেকটা যে ফোল্ডার যেখানে আপনার ডেটাবেজে ডাটাগুলা ওয়ালগুলো রাইট হচ্ছে সেইটাকে সাথে সিঙ্ক করে দিবেন। সিঙ্ক করে দিলে কিছুক্ষণ পর ডাটাগুলোকে সে নিয়ে ওই ফোল্ডারে বসাবে যেখানে আসলে এসসি মাউন্ট করা। ওখান থেকে কোথায় চলে যাবে? এসসি তে চলে যাবে। আপনি ডাটা জীবনও হারাবেন আপনার ডেটাবেজের। কোনো কারণে ডেটাবেজের এই কন্টেনার ক্র্যাশ করলো, সেটাকে আপনি কোথায় নিয়ে যেতে পারবেন? একটা নোডে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আমরা আসলে এই মানে অনেক বেশি ফোকাস এখন এখানে দিচ্ছি। এটা দেওয়ার একটা বড় কারণ হলো যে আসলে এই জিনিসগুলো যদি কেউ জানে তাহলে আসলে এই এজেন্টিক ওয়ার্ল্ডটার যে জন্ম হচ্ছে, যে আমাদের চোখের সামনে জন্ম হচ্ছে, এইটাতে মোটামুটি আমরা হাত দিতে পারবো। কেউ যদি একটু খেয়াল করে দেখেন, আমরা ডেভঅপসে ওই বাইন্ড সার্ভার দিয়ে ডিএনএস ক্লাস্টার কেমনে বানাইতো এটা দেখাইতেছি। কারণ এই ডিএনএস নিয়ে সামনে একটা বিশাল প্রবলেম তৈরি হবে। কারণ অনেক এজেন্ট যখন কথাবার্তা বলে তখন তাদের মধ্যে কি সার্ভিস ডিসকভারি দরকার হয়, তাই না? তো দেখবেন যে এই ক্লাউড গুলা এই এত কি বলবো মানে ওদের ডিএনএস সার্ভারে মোটামুটি যে একটা বড় প্রেসার পড়বে, তখন ডিএনএস এর নিয়ে অনেক কিছু নতুন ইনোভেশন আসবে। যেমন এখন কি আসতেছে, আগে আমরা এসএসও করতাম বা অথেন্টিকেশন করতাম কার? মানুষের, রাইট? এখন ইসের অথেন্টিকেশন হচ্ছে, নাম কি? এজেন্ট গুলার। এজেন্ট একটা নাম যেন কি ছিল, ওপেন সরি এজেন্ট কি ক্লক,
সরি কি বলে ওপেন আইডি তো মনে পড়তেছে না, ঠিক আছে। সো অলরেডি ওদের আরএফসি লেখা শুরু হয়েছে, ওপেন আইডি ফর। মানে এটা কি ভাই একটা এজেন্ট যখন কোনো সার্ভিস বা কোনো রিকোয়েস্ট করবে তখন ওর রিকোয়েস্টটাকে অথেন্টিকেট করার জন্য, মানে এজেন্টটাকে অথেন্টিকেট করার জন্য, অথরাইজড এজেন্ট কিনা। রাইট, নতুন নতুন এগুলো আরএফসি আসতেছে, এগুলো লেখা শুরু হয়েছে, বুঝতে পারছি। আমি এখানে পাচ্ছি না কেন, আমি সেদিনও পড়লাম এটা পুরোটা। ওপেন আইডি ফর এআই এজেন্ট, এই যে দেখেন অলরেডি দেখছেন শুরু হয়েছে, ওপেন আইডি ফাউন্ডেশন এআই ফর আইডেন্টিটি স্ট্যান্ডার্ড। এটা কেন, এটা কিসের পার্ট? এআই সিকিউরিটি লাগবে না? আপনি একটা এজেন্ট বানাইলেন, সেই এজেন্ট যদি আপনার সব টুল অ্যাক্সেস করতে পারে তাহলে ওই এজেন্টটা আপনার মানে দিবে। মনে করেন আপনি চান আপনার এজেন্টটা ডকার বিল্ড করবে, ডকারে পুশ করবে, কিন্তু কুবারনেটিসে কিছু হাত দিবে না, কিন্তু আপনার ওর আর ব্যাকের ভিতরে বা ওপেনআইডির ভিতরে আপনি ওর অ্যাক্সেসও বসাই দিচ্ছেন, ওদের তো কুবারনেটিসে ঢুকে আপনার সব ডেভেলপমেন্ট ধ্বংস করে ফেলতেই পারে না? হ্যাঁ ভাই, এখানে হচ্ছে আমি রিসেন্টলি একটা জিনিস দেখছিলাম, অপা ওপেন পলিসি এজেন্ট, এটা দিয়েও কাজ করা যায়। অপা দিয়ে ওপেন পলিসি এজেন্ট, এজেন্ট মানে ও এইসব জিনিসপত্র নিয়ে এখন খুব ফুল দমে কাজ চলতেছে, যেগুলো আসলে ডেভেলপমেন্ট করতেছে, আসলে যে মানে ডেভেলপমেন্ট আগাচ্ছে এভাবে যে আমরা ওয়েবে যারা দেখতাম না, ব্যাপারটা বুঝেন, আগে ওয়েবের অথেন্টিকেশন করতাম, ওয়েবের জন্য ধরেন হচ্ছে যে এই করতাম, সেগুলো এখন এজেন্টের জন্য হবে, এজেন্ট যাতে এটা করতে পারে। মানে আমাদের ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এর জবটা একটু কাইন্ড অফ সুইচ করবে, যে ঠিক আছে তুমি কোড লিখবে, ঠিক আছে, কিন্তু তোমার কোডটা এজেন্ট ইউজ করবে, অথবা তোমার কোডটা অ্যাজ এ টুল এজেন্ট ইউজ করে কিছু একটা করবে, মানে এইদিকে শিফট করবে আর কি, ঠিক আছে। অলরেডি হচ্ছে আর কি, যেমন আমরা মানে অনেকগুলো কোম্পানি এরকম অলরেডি শিফট করতেছে আর কি। তো আর আই থিঙ্ক এটা খুব সুন্দর একটা প্রবলেম, যেটা আসলে একটা যে কোনো ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারকে অনেক ইন্ট্রিক করবে, যে লাইক ইটস এ ভেরি ফান প্রবলেম। আর সবচেয়ে বড় একটা নিজের ছোটখাটো একটা ইসিএস প্ল্যাটফর্ম বানানো, এটা তো একটা মজার ব্যাপার আই থিঙ্ক, ঠিক আছে। এখানে কয়টা ল্যাব দিয়ে ইসিএস প্ল্যাটফর্ম বানানো যাবে না, ইট উইল টেক মোর দ্যান 150 ল্যাবস, কারণ অনেকগুলো জিনিস শেখা দরকার, অনেকগুলো জিনিস জানা দরকার, বাট দিস ইজ স্টার্টিং, ঠিক আছে। আপনারা স্টার্ট করতে পারেন, দেন ইফ ইউ জাস্ট থিঙ্ক লাইক ওকে আমরা পরিধির সাথে পুরো জার্নি কন্টিনিউ করতে পারি, দেন ইউ গাইস ক্যান জয়েন obviously. Okay, that's it for today. Any more questions? ভাই আমার কিছু কোশ্চেন ছিল। Sure, বলেন ভাই। সেটা হচ্ছে যে যেমন কুবারনেটিসে তো অনেক সময় এই সিএনআই প্লাগইন যেটা আছে এটা দিয়েই তো হচ্ছে ভিএক্সলাইন এর কাজটা করা হচ্ছে। জি, মানে সিনারিও এরকম যে হচ্ছে আমার একটা ক্লাস্টার আছে, কুবারনেটিসের ক্লাস্টার আছে, ওইখান থেকে সার্ভিস মানে সেপারেট আর একটা ভিএম আছে যেটা হচ্ছে কুবারনেটিসের সাথে অ্যাটাচ না, নোড না, সেপারেট। ভিএম থেকে ওইখানে হচ্ছে মানে ডিরেক্ট ওই পডে, কুবারনেটিসের পডে আসলে কিভাবে হচ্ছে অ্যাক্সেস করা যাবে? আচ্ছা, অনেকগুলো ওয়ে আছে, যেমন আপনি ওই নেটবার্ড মানে নেটবার্ড দিয়ে করতে পারেন, অথবা নেটবার্ড হচ্ছে একটা প্রোটোকল, ওয়্যারগ্যাপ প্রোটোকল, নেটবার্ড দিয়ে বেটার হবে। নেটবার্ড যে কি করে, নেটওয়ার্ক হচ্ছে এই যে বলে এটাকে, বুঝতে পারছি, ওই যে টেল স্কেলের কথা বলছেন, টেল স্কেল নেটবার্ড, রাইট রাইট, টেল স্কেলের নেটবার্ড দিয়ে আপনি করতে পারেন। টেল স্কেল হচ্ছে পেইড, নেটবার্ড হচ্ছে ওপেন সোর্স, টেল স্কেল ইউজ করতে পারেন, নেটবার্ড ইউজ করতে পারেন, ভেরি গুড। আমরা ইউজ করতেছি, আমরা বলছি নেটবার্ডকে ওই সোর্স কোডটাকে নিয়ে আমরা আমাদের মতো করে ভেঙে চুরে আমরা। আচ্ছা নেটবার্ড, আচ্ছা কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে মানে এটাতে কি মানে যদি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বা এরকম কোনো কিছু হয়, সেক্ষেত্রে কি আসলে কি মানে ডিজায়ার ট্রাফিক পাওয়া যায়, মানে হচ্ছে টেল স্কেল বা নেটবার্ড দিয়ে? ধরেন আমার ডাটাবেসের মানে সাইজ হিউজ, রাইট রাইট, বুঝতে পারছি। ইউডিপি হোল, ইউডিপি এটা কি বলে, ইউডিপি পাঞ্চ হোল টাইপের একটা টেকনোলজি ইউজ করে নেটবার্ড, মানে ওয়্যারডার যেভাবে করে কাজ করে। আপনি যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে আপনার পাবে কিনা, ব্যান্ডউইথ ওই পরিমাণ আসবে কিনা, ল্যাটেন্সি কি অনেক বেশি আছে, ল্যাটেন্সি অনেক কম থাকে, আমি টেস্ট করে দেখছি।
ব্যান্ডউইথের কথা যদি বলেন, ব্যান্ডউইথের ব্যাপারটা আমি এখন টেস্ট করতে পারি নাই, সো আমি আসলে এটা নিয়ে কোনো কিছু বলতে পারবো না। আমি এডব্লিউএস এর সাথে আমার লোকাল ভিএম আমি টেস্ট করছি, মানে হচ্ছে, কিন্তু ওইখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 150 160 এরকমের বেশি ওঠে না। সেটা কি এমবিবিএস অর হোয়াট? এমবিবিএস। এটা আপনার নেটওয়ার্ক, আপনার ইন্টারনেট হইতে পারে, তাও হতে পারে। আপনি এডব্লিউএস এ দুইটা রিজিয়নে দুইটা ভিএম নেন, পাবলিক আইপি দিয়ে নিয়ে তারপর তাদের মধ্যে নেটওয়ার্ক ই করে আপনি তারপর ব্যান্ডউইথ টেস্ট করেন, তাহলে আই থিংক ওটা বেটার আউটপুট দিবে, তাই না? ওকে, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই ভিএক্সল্যান ধরেন আমার একটা ক্লাস্টারে হচ্ছে একটা সার্ভিস সিরিজের আইপি, পডের সিরিজের আইপি, বাট হচ্ছে আমার আরো 4-5টা ক্লাস্টার আছে যেটা হচ্ছে ডিফারেন্ট ক্লাউড এবং অন প্রিমিস। এইগুলোর ভিতরে আসলে কিভাবে হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক বা হচ্ছে ভিএক্সল্যান এর আইপি সিরিজ গুলো আসলে ইন্টারকানেক্ট হচ্ছে? ও তখন আচ্ছা, আপনি যখন একটা ক্লাউডে আপনি ওর যখন রাউটার সুইচ থাকবে তখন আপনাকে বিজিপি আসতে হবে, তখন ভিএক্সল্যান এর কাজ হবে না। ভিএক্সল্যান হচ্ছে লেয়ার 3, আপনি কিন্তু লেয়ার 3 ঠিক আছে, কিন্তু লেয়ার 3 তে আপনাকে এক্সপোজ করতে হবে, তাই না? তো আপনার যখন অন প্রিমিসে একটা নেটওয়ার্ক থাকবে, বলেন, তখন তো আসলে আপনার এটা কাজ করবে না। আপনাকে বিজিপি দিয়ে আগে দুইটা নেটওয়ার্কে কানেক্ট করতে হবে যাতে এই এডব্লিউএস এর ভিতরে নেটওয়ার্ক আর এর মানে আপনার ইসের ভিতরে নেটওয়ার্ক একজন একজনকে ব্রডকাস্ট করে একজনকে চিনাইতে পারে, রাইট? মানে অ্যাকচুয়ালি আমি যাই করি আসলে মানে আমার নোডের আইপি গুলোকে সবাইকে হচ্ছে রিচেবল করতে হবে, রাইট, ওইটা আপনাকে ব্রডকাস্ট করতে হবে। তো ব্রডকাস্ট করতে আপনার বিজিপি লাগবে, যে হচ্ছে আপনার এই নেটওয়ার্কটাকে নিয়ে ব্রডকাস্ট করবে। যেমন ধরেন ক্লাউড টু ক্লাউড নেটওয়ার্কিং হয় না, গুগল ক্লাউড, এডব্লিউএস, তখন কি করে? কিন্তু বিজিপি ইউজ হয়, বিজিপি দিয়ে এর নেটওয়ার্কটাকে ও ব্রডকাস্ট করে, ওর নেটওয়ার্ক ও ব্রডকাস্ট করে, তারপর দুজনের নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া নেয়, নিয়ে তারপর কি করে সে তারপর তারা বুঝে আচ্ছা ঠিক আছে এখানে প্যাকেট পাঠাতে হলে এভাবে করে পাঠাতে হবে। সো মানে কাইন্ড অফ ওর পেটের মধ্যে কি আছে সেটাকে আপনাকে বিজিপি দিয়ে ব্রডকাস্ট করতে হবে, অন প্রেমিসে কি আছে সেটাকে ব্রডকাস্ট করতে হবে আপনার ক্লাউডে কি আছে সেটাকে বিজিপি দিয়ে ব্রডকাস্ট করতে হবে অন প্রেমিসের কাছে, দেন একজনকে সার্ভিস ডিসকভারি মানে রিচ করতে পারবে। আচ্ছা, পডকাস্ট হইলো, কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে তো হচ্ছে আমার ক্লাস্টার ওয়াইড মানে সরি মানে আমার পডের আইপি এবং সার্ভিস আইপি তো হচ্ছে ক্লাস্টার স্পেসিফিক হচ্ছে, রাইট? ওটা সব ব্রডকাস্ট করা যায়, ওটা সব আপনি ইচ্ছা করলে সিলিয়াম আছে, আপনার সিলিয়ামে কিছু ল্যাব আছে, সিলিয়াম আমি কদিন আগে এটা করছিলাম, সিলিয়াম ক্লাস্টার বিজিপি অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আপনি দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন। ভাই এই টাইপের কিছু ল্যাব আসলে বেটার হইতো। আনতেছি একটু আমাদের আসতেছে সিলিয়ামের ল্যাব আসতেছে, তার আগে যে মাল্টি ক্লাউড নেটওয়ার্কিং এর ল্যাবও আসতেছে, ডেভঅপস আসতেছে, ডেভঅপস আমি তৈরি করতেছি। ওই বিজেপি দিয়ে কেমন হচ্ছে মাল্টিপল ক্লাউডকে কানেক্ট করতে হয়, সিলিয়াম দিয়ে কেমন কানেক্ট করতে হয়, প্রায় 50টা মতো ল্যাব অলরেডি প্ল্যান করা হয়েছে। বাট এইগুলো ল্যাব ভাই অনেক টাইম লাগে, ইট টেকস লাইক 15 days টু বিল্ড জাস্ট ওয়ান ল্যাব, বিকজ প্রত্যেকটা পাথ হ্যাপি পাথ টেস্ট করতে হয়, রাইট? সো ইয়েস, এই জন্য টাইম লাগে। ওকে, এনি মোর কোশ্চেনস? No, right? Cool. ইউটিউবে চলে যাবে, আপনারা জাস্ট একটু ইমেল করে ইউটিউবের নিতে পারেন। আর এই ল্যাবের অ্যাক্সেসের জন্য একটু জাস্ট আপনাদের যদি কোনো প্রবলেম হয় আপনারা হচ্ছে নাম কি মেয়েদের সাথে কথা বলতে হয়, মানে হচ্ছে আমাদের যে আছে, বা আমি একটু মেল করলে হয়ে যাবে, ও আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। সবাই মানে যারা এখানে জয়েন করছে তাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, এই তো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান জয়নিং। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ।